শুরু করি আমরা। নতুন কিছু সেকশন আসছে এইবার। নতুন সেকশনের ভিতরে যে মনোকা, সার্টেন কার্ডিয়াক করোনারি ডিজিজ, স্টেবল করোনারি ডিজিজ, নন এসটিএসসিএস ট্রিটমেন্টে কিছু চেঞ্জ আসছে। নতুন কিছু ভার্সন আসছে, র্যাপিড রুল ইন এন্ড র্যাপিড রুল আউট। এইটা গত 2011 সাল থেকে ইএসসি নতুন করে শুরু করছে, র্যাপিড রুল ইন এবং র্যাপিড রুল আউট প্রসিডিওর। এইটার আবার তারা নতুন অ্যাডভান্টেজ দিছে, নতুন ফর্মুলা দিছে। র্যাপিড রুল আউটে 0 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, এই তিনটে ফর্মুলা তারা নতুন ভাবে দিছে লেভেল অফ এভিডেন্স হিসাব করে। এরপরে হলো রিস্ক স্ট্রাটিফিকেশন ফর আর্লি ইনভেসিভ অ্যাপ্রোচ, এটাকে একটু চেঞ্জ করছে। আগে যেরকম ছিল সেরকম থেকে চেঞ্জ করে নিয়ে আসছে, যে গ্রেস প্রোটোকলটা আগে ক্লাস 1 ইন্ডিকেশন ছিল, এখন এটা 2A করে দিছে। ডেফিনেশন অফ হাই ব্লিডিং রিস্ক, এটা নতুন করে তারা ব্লিডিং রিস্ককে ডিফাইন করছে। হাই ব্লিডিং রিস্ক কতগুলো মেজর এবং মাইনর ফ্যাক্টর দিয়ে তারা ডিফাইন করছে, যে অ্যাটলিস্ট একটা মেজর অথবা দুইটা মাইনর ফ্যাক্টর থাকলে ব্লিডিং রিস্ক বলা যাবে। এবং সেই ফ্যাক্টরগুলো প্রায় কাছাকাছি হ্যাজ ব্লিডের কাছাকাছির মতোই এইভাবে শুরু করছে। এবং এবং হাই ব্লিডিং একই সাথে ইস্কেমিক রিস্ক, যে সেটাও ডিফাইন করছে নতুন করে, যে কারা ইস্কেমিক রিস্কে আছে। আমাদের দুইটা জিনিসই ব্যালেন্স করতে হয়, যে ইস্কেমিক রিস্ক বেশি না তার ব্লিডিং রিস্ক বেশি। আমি যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট তাকে দেব বা অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি দেব, তাকে কতটুকু ব্যালেন্স করে দিতে পারবো, এটা কি দীর্ঘমেয়াদী দিতে পারবো না শর্ট টার্ম দিতে হবে, এটা প্রতিনিয়তই ব্লিডিং রিস্ক এবং ইস্কেমিক রিস্ক এই দুইটা হিসাব করে দিতে হবে। সিম্পল একটা উদাহরণ আমরা যদি মনে করি, যে একটা পেশেন্টের একদম অবভিয়াস ব্লিডিং আছে, সেই ক্ষেত্রে তো আমরা তার অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতেই পারবো না, সেটা গেল একদম খালি চোখে দেখা। কিন্তু যদি এরকম না থাকে খালি চোখে দেখা, অথবা তার যদি বয়স খুব বেশি থাকে, 75-এর উপরে, প্রিভিয়াস এমআই থাকে এবং অনেকগুলো স্টেন্ট লাগানো আছে, স্টেন্টের লেন্থ 60 মিলিমিটারের উপরে আছে অনেকগুলো মিলে, তাহলে এই সমস্ত পেশেন্ট গুলোর ব্লিডিং হওয়ার সম্ভাবনা, যদি বয়স খুব বেশি থাকে এবং রেনাল ফাংশন খারাপ থাকে, লিভার ফাংশন খারাপ থাকে, এই ক্ষেত্রে তার ব্লিডিং রিস্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পক্ষান্তরে ইস্কেমিক রিস্ক, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের প্রিভিয়াস এমআই থাকে, ইয়াঙ্গার পেশেন্ট থাকে এবং মাল্টিপল স্টেন্ট লাগানো থাকে এবং অনেকগুলো স্টেন্ট থাকে, স্টেন্টের লেন্থ বেশি থাকে এবং ডায়াবেটিস থাকে, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের ইস্কেমিক রিস্ক বেশি থাকে। এরপরে একটা গ্যাপ তারপরও থাকে। এই জিনিসগুলো একটু নতুন ভাবে আসছে আগের থেকে। এই ফিগারটা, এটা হলো ট্রায়াজের ফিগার। একুট করোনারি সিনড্রোম এমার্জেন্সিতে কিভাবে ট্রায়াজ করবেন, এক্ষেত্রে খুব টার্গেটেড হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন along with investigation, দুইটা ইনভেস্টিগেশন, ইসিজি এবং ট্রোপোনিন। এটা একদম বাম দিকে দেখেন যে একটু ছোট্ট একটু চেস্ট পেইনের মতো হয়েছে, কোনো রেডিয়েশন নাই, ইসিজি নর্মাল, ট্রোপোনিন ইনিশিয়ালি নর্মাল। প্রথম ট্রোপোনিন দুইটা, কিন্তু একটা ট্রোপোনিন পরে আর একটা ট্রোপোনিন। প্রথম একটা ট্রোপোনিন করা হলো নর্মাল, পরবর্তী 1 ঘন্টায় যদি আমি পারি ট্রোপোনিন করতে, যদি আমার প্রোটোকলে এরকম থাকে, তখন হলো কি রেপিড রান আউট টাইম বা ফ্রেম আউট টাইম 1 ঘন্টা থাকতে হবে। রিপোর্ট পাঠানোর পরে 1 ঘন্টার মধ্যে আমি যেন তার রেজাল্ট পাই। এরকম যদি সিচুয়েশন থাকে, তাহলে আপনি 0 আওয়ার এবং 1 ঘন্টার মধ্যে আপনি দিতে পারেন। কারণ 0 আওয়ারে যেটা দিবেন সে রেজাল্ট পেতে পেতে আপনার 1 ঘন্টা লাগবে। আবার
পরবর্তী 1 ঘন্টা যেটা দিবেন সেটা পাইতে 2 ঘন্টা লাগবে। এই দুইটা রেজাল্ট যদি আপনার নর্মাল থাকে তাহলে এটা র্যাপিডলি রুল আউট করে দেয়। স্যার আপনি মিউট করে দিতে পারবেন স্যার ইন্ডিভিজুয়ালি। না, ইন্ডিভিজুয়াল না, সবাইই করতে হবে তাহলে, বুঝছো? স্যার ওই যে পার্টিসিপেন্টে ক্লিক করলে যে থাকে স্যার মাইকন, হ্যাঁ, ওটাতে পাইছি। জি স্যার। পেয়ে গেছি রে। ওকে, তাহলে এটা হলো র্যাপিড রুল আউট। আর সেকেন্ড অপশন হলো যদি ইনিশিয়ালি এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে, চেস্ট পেইন থাকে এবং ট্রোপোনিন বেশি থাকে, এই উপরের তিনটের যে কোনো যদি একটা থাকে তাহলে সে কিন্তু র্যাপিড রুল ইন হয়ে যায়। এক্ষেত্রে আর কোনো ধরনের ই থাকে না, সেক্ষেত্রে সে এসটি নন এসটি এলিভেটেড এমআইও থাকে না, সে এসটি এলিভেটেড এমআই হয়ে যায়। কারণ রোগীর চেস্ট পেইন থাকে, পেশেন্ট কার্ডিওজেনিক শক অথবা সিপিআর এ দেওয়া থাকে, ইসিজিতে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে, ট্রোপোনিন রেজ থাকে, সে র্যাপিড রুল ইন হয়ে যায়। এই সমস্ত রোগী হয়তো সিসিউতে ভর্তি করা লাগে, কার্ডিওজেনিক শকে থাকলে সেই রোগীর প্রাইমারি পিসিআই করার জন্য দরকার হয়। এটা হোক সে এসটি এলিভেটেড এমআই অথবা নন এসটি এলিভেটেড এমআই, এটা ডেফিনেটলি এমআই এর দিকে চলে যায়, তখন আর নন এসটি এসিএস থাকে না। ইনিশিয়াল প্রেজেন্টেশনে এই পর্যন্ত নন এসটি এসিএস থাকলেও কিন্তু যখনই ইসিজি করবো তখন এসটি এলিভেটেড এমআই এবং এট দি সেম টাইম ট্রোপোনিন চলে আসবে। এরপরের একটা সেকশন হলো যে ক্ষেত্রে চেস্ট পেইন আছে, টিপিক্যাল রেডিয়েশন আছে এবং ইসিজিতে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, ইনিশিয়াল ভ্যালু ট্রোপোনিন রেস্ট আছে, পরবর্তীতেও ট্রোপোনিন রেস্ট আছে, বাড়ে নাই। এটা হলো ইন বিটুইন গ্রুপ। দুইটা গ্রুপ একদম মানে ক্লিন কাট, ইনিশিয়ালি নাই, পরেও বাড়ে নাই, এটা র্যাপিড রুল আউট। আরেকটা গ্রুপ হলো ইনিশিয়ালি বাড়ছে, প্রথমে স্যাম্পলই বেশি আছে, সেকেন্ড স্যাম্পলও বেশি আছে, এটা র্যাপিড রুল ইন। এর ছাড়া বাকি যে গ্রুপটা আছে সেটা অবজার্ভ, যে প্রথম দিকে নর্মাল পরেরটায় বাড়ছে, তাহলে আবার একটু অবজার্ভ করে দেখতে হবে সেই রোগীটা হয়তোবা হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে অথবা মানে অবজারভেশনে থাকতে পারে। নেক্সট হলো ডায়াগনোসিস। আমার কি কি ডায়াগনোসিস হতে পারে? ডায়াগনোসিস আমার হতে পারে এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, আনস্টেবল এনজাইনা, আদার নন কার্ডিয়াক কজেস, মানে আদার কার্ডিয়াক কজেস অর নন কার্ডিয়াক কজেস। আমার এই চারটা মানে আসবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। কিন্তু যদি আমি চেস্ট পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে যাই, সেই ক্ষেত্রে চেস্ট পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস 2007 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে ডেফিনেশন দিছে, তারা ভাগ করছে, একটা হলো নন কার্ডিয়াক আর একটা হলো কার্ডিয়াক। কার্ডিয়াকের মধ্যে আবার ডেফিনিট এসিএস, পসিবল এসিএস, একটা ক্রনিক স্টেবল এনজাইনা করছে। এই তিনটা করছে কার্ডিয়াকের মধ্যে। কিন্তু আপনি যদি চেস্ট পেইনকে আবার যদি এভাবে ভাগ করে দেখেন যে কার্ডিয়াক, নন কার্ডিয়াক, এজ এ হোল কার্ডিয়াক যদি মানে চেস্ট পেইন করতে যান, তাহলে নতুন ভাবে 2020-এ এসে তারা ক্লাসিফিকেশন নন কার্ডিয়াক এবং কার্ডিয়াক, কার্ডিয়াকের ভিতরে ইসকেমিক এবং নন ইসকেমিক, ইসকেমিকের ভিতরে আনস্টেবল এনজাইনা, নন এসটিএমআই, এসটিএমআই এবং মানে ক্রনিক স্টেবল এনজাইনা এই ক্ষেত্রে আর রাখে নাই। তার কারণ হইতেছে এইখানের যে চেস্ট পেইনের ডিউরেশন, এটা মোর দেন 20 মিনিটস এর মতো থাকে, রেডিয়েশন এবং এক্সাজারবেশন বেশি থাকায় এইটা আলটিমেটলি ক্রনিক স্টেবল এনজাইনার থেকে মানে আনস্টেবল এনজাইনায় ক্রস করে যায়। এবং আদার কার্ডিয়াক কজেস এর মধ্যে কি হতে পারে? আদার কার্ডিয়াক কজেস এর ভিতরে আমাদের কার্ডিয়াক যদি আমরা ধরি, তাহলে কার্ডিয়াকে পেরিকার্ডিয়াম থাকে, মায়োকার্ডিয়াম থাকে,
পেরিকার্ডিও মায়োকার্ডিয়াল যে ডিজিজ আছে সেগুলো থাকবে, হার্ট ফেইলিওর, ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এবং আদার্স স্পাজম, মানে থ্রম্বোটিক বা স্পাজম, এরকম ভাস্কুলার যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অ্যাওর্টিক ডিসেকশন অথবা অ্যাওর্টিক অ্যানিউরিজম, তারপরে এই জিনিসগুলা আপনার এখান থেকে আদার কার্ডিয়াক কজের মধ্যে, মানে এমবিপিও অনেক সময় এরকম চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে। নেক্সট হলো এইখান থেকে রুল ইন এর ভিতরে দুইটাই হতে পারে, এসটিএমআই, নন এসটিএমআই, এবং রুল ইন এর ভিতরে আদার কার্ডিয়াক কোজ হইতে পারে। এই যে এখানে যেটা রুল ইন করছে সেটার ভিতরে আদার কার্ডিয়াক কোজ, মানে ইসিজি চেঞ্জটা আপনি এলভিপি প্যাটার্ন মনে হয়েছে অথবা আর্লি রিপোলারাইজেশনের মতো মনে হয়ে ট্রোপোনিন মানে রেইজ করছে হার্ট ফেইলিয়ারের সাথে, সেটা আয়োটিক মানে ডিসেকশনের সাথে মিল করছে, সেক্ষেত্রে ওইটা কিন্তু হইতে পারে। তো রুল ইন হইলেই মানে সেকেন্ড মানে কজ একটা, অল্টারনেটিভ কজ একটা আপনি খুঁজে রাখবেন, যেটা এটা আদার নন কার্ডিয়াক হইতে পারে অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা হওয়ার সুযোগ কম, যেহেতু এখানে ট্রোপোনিন বেশি আছে। কিন্তু অবজার্ভ যে সেক্টরটা আছে সেই সেক্টরটা থেকে অবজার্ভ করতে করতে যে সে মানে নন এসটিএমআই অথবা এসটি এলিভেটেড এমআই হতে পারে, এবং এখান থেকে অবজার্ভ করতে যে সে নন কার্ডিয়াক হতে পারে, তার ডাইভার্জেন্ট দুই দিকে চলে যেতে পারে। ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হলো আনস্টেবল এনজাইন অথবা আদার কার্ডিয়াক কজ হতে পারে। তাহলে অবজার্ভ যে গ্রুপ আছে, অবজার্ভ গ্রুপের একদম মানে সব দিকে যেতে পারবে, একটা নন কার্ডিয়াক কজ হতে পারে, কার্ডিয়াক কজের ভিতরে থাকতে পারবে, অথবা আদার্স কার্ডিয়াক কজের ভিতরে থাকবে, যেটা ইসকেমিক না। আর যেটা রেপিড রুল আউট আপনি করলেন, সেই রেপিড রুল আউটের ভিতরে ইসিজি ভালো, এনজাইম ভালো, তারপরে চেস্ট পেইন তার নাই, এই ক্ষেত্রে নন কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এক্ষেত্রে আপনার মানে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা আনস্টেবল এনজাইনও হইতে পারে, কারণ আনস্টেবল এনজাইনে আমাদের চেস্ট পেইন এরকম থাকবে কিন্তু ইসিজি এবং এনজাইম নর্মাল থাকবে, এবং আদার কার্ডিয়াক ও এটা হইতে পারে। তাই কাজে রুল আউট করতে গেলে মানে নন কার্ডিয়াক বলবো, এর সাথে সাথে আমার দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে মাথার মধ্যে থাকবে, একটা কার্ডিয়াকের নন ইসকেমিক এবং একটা আনস্টেবল এনজাইনা। এই জায়গাটাই আমরা এসে আসলে লাস্ট পোর্শনটা আমরা এসে ভুল করে ফেলি কি আমরা সেকেন্ড অপশনটা আর খোলা রাখি না। ফার্স্ট স্যাম্পল চেস্ট পেইন অল্প একটু আছে, ইসিজি নরমাল, এনজাইম নরমাল, দ্বিতীয়টা করছে আরে তোমার কার্ডিয়াক নাই, তুমি নন কার্ডিয়াক, করে আমরা তারে বিদায় করি। কিন্তু সেকেন্ড অপশনটাও তার মনে করতে হবে যে এটা আদার কার্ডিয়াক হতে পারে অথবা এটা আনস্টেবল এনজাইন হিসেবে আমার কাছে থাকতে পারে। আরেকটা জিনিস হলো এখানে যেটা আমরা রেপিড রুল ইন করে ফেলি যে এটা কার্ডিওজেনিক শকে আছে অথবা ইসিজি বেশি, ট্রোপোনিন বেশি, এটা একদম ইনভেরিয়েবলি 90 থেকে 99% এটা হয় এসটিএমআই নন এসটিএমআই হবে, কিন্তু আদার কজ, আদার কার্ডিয়াক কজও মাথার মধ্যে একটা সেকেন্ড অল্টারনেটিভ একটা রাখতে হবে। তুমি তখনই ভালো ক্লিনিশিয়ান হবা অথবা ভালো তুমি একজন ডাক্তার হতে পারো যখন তুমি বিকল্প জিনিসগুলা চিন্তা করতে পারো যে এটা মানে ঠিক আছে, এটা তো এটা মোস্ট লাইকলি, লেস লাইকলি আর কি হতে পারে, আমি সেই জিনিসটা আমি এক্সক্লুড করতে পারি কিনা। তুমি যত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করতে পারবা ততই তোমার জন্য মানে ই থাকবে, ক্লিনিক্যালি আইটা তোমার ততটা শার্প থাকবে। নেক্সট হলো মাঝখানের পোর্শনটা, অবজার্ভ পোর্শনটা আসলে আগেই বলছি, অবজার্ভ পোর্শনটা তুমি যে কোনো দিকে ডাইভার্সন নিতে পারো। এইটা হলো নতুন ইএসসির গাইডলাইন অনুসারে এই মানে চার্টটা দেওয়া হয়েছে, এবং এটা ফিগার 1, তারা এটা দিয়ে তারা এটার অনেক বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে নাই, তারা বলছে এটা সবাই আমরা জানি, কিন্তু তারপরে নতুন ভাবে এই যে ট্রেসটা আমরা এমার্জেন্সিতে এইভাবে করতে পারি। এখন বাইরের দেশের মানে চেস্ট পেইন ইউনিট অথবা মানে এমার্জেন্সি আমাদের দেশের এমার্জেন্সি এক না। বাইরের দেশের এমার্জেন্সিতে কালে ভদ্রে 2 থেকে 5টা রোগী মানে এক শিফটে আসে, অনেক সময় আসে না, 10টা রোগী 15টা রোগী পায় কিনা সন্দেহ আছে তারা। এইরকম এমার্জেন্সি আমাদের যেটা এমার্জেন্সি লাইনের পর লাইন
দিয়ে মানুষজন দাঁড়িয়ে থাকে, এরকম তারা থাকে না। কারণ সেক্ষেত্রেও তাদের যদি চেস্ট পেইন নিয়ে এরকম আসে, তাহলে ইমার্জেন্সি তাদের প্রোটোকল আছে যে 10 মিনিটের ভিতরে একটা ইসিজি করে টার্গেটেড হিস্ট্রি নিয়ে হেমোডাইনামিক্যালি কম্পেয়ার করে তোমার ব্লাড স্যাম্পল 0 আওয়ারে এইখানেই ড্র করে দেবে, এবং পরবর্তীতে 1 ঘন্টা যদি পেশেন্ট শকে না থাকে তাহলে আর পেশেন্ট ভর্তি দেবে না। এটা যদি এরকম একটা অবস্থায় থাকে তাহলে পেশেন্টকে সে অবজার্ভ করবে, পরবর্তীতে 2টা স্যাম্পল করার পরে সে ভর্তি করবে। কিন্তু এইটা করবে না সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে পেশেন্ট হেমোডাইনামিক আনস্টেবল অথবা এসটি এলিভেটেড এমআই আছে, কারণ সেই ক্ষেত্রে যদি 2 ঘন্টা এখানে অপেক্ষা করে তাহলে প্রাইমারি পিসিআই করার সুযোগ চলে যাবে। অতএব ট্রেস করবে সেই সমস্ত পেশেন্ট হেমোডাইনামিক স্টেবল, ইসিজি নর্মাল, চেস্ট পেইন আছে কিন্তু চেস্ট পেইন is still consisting with ischemic heart disease. ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস যেটা আছে ট্রোপোনিন আইরে কম্পেয়ার্ড উইথ মানে নর্মাল স্ট্যান্ডার্ড ট্রোপোনিন, এখন যে নতুন করে হাই সেন্সিটিভ ট্রোপোনিন দেওয়া হয়েছে সেটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি আছে। সরি আগে চলে গেছে। Having higher negative predictive value for acute myocardial infarction. Compared with the standard troponin assay and a high sensitive troponin assay, যেটা আপনাদের কোশ্চেন যে আমরা কোনটা করব স্যার, আমরা হাই সেন্সিটিভ করব না নরমাল করব, এইটার জন্য মানে আপনাদের এই পরিবর্তন আনার জন্য ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গত 9 বছর ধরে নিরলস প্রচেষ্টা করতেছে। 11 সাল থেকে তারা চেষ্টা করতেছে এই ভয়েসটা রেজ করার জন্য যে হাই সেন্সিটিভ ট্রোপোনিন এন্ড হাই সেন্সিটিভ ট্রোপোনিন, সেটা হলো হ্যাভ এ হায়ার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ফর এমআই and they reduce the troponin blind interval leading to earlier detection of MI. এই ক্ষেত্রে আমরা পরে ছবিটা দেখব যে 1000 টাইমস আমরা ডাইলেশন হলেও আমরা এটা করতে পারি, ডিটেক্ট করতে পারি। এখানে গ্যাপটা কমে যায়, প্রিসাইজ নরমাল এবং মাইল্ডলি এলিভেটেড যে মানে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে একুরেটলি ডায়াগনোসিস করতে পারে। Results in 4% absolute and 20% relative increase in the detection of type 1 AMI and corresponds to decrease the diagnosis of unstable angina. Previously যে সমস্ত পেশেন্টকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলছিলাম সেটাকে দেখা যায় যে সেটা আর আনস্টেবল অ্যাঞ্জাইনা না, সেটা ডিটেকশন হয়ে সেটা এমআই হয়ে যায়। এবং হাস্টে এক জায়গায় আছে যে 25% আনস্টেবল অ্যাঞ্জাইনা পরবর্তীতে নন এসটিএমআই তে ডায়াগনোসিস হয় এবং আর অ্যাসোসিয়েটেড উইথ টু-ফোল্ড ইনক্রিজ ইন ডিটেকশন অফ দি টাইপ 2 এমআই, এবং টাইপ 2 এমআই ডায়াগনোসিসের বাড়ে। পরবর্তীতে আমরা দেখব যে 3 গুণ এবং 5 গুণ এটাও নতুন মানে সংযোজন করছে ওরা, আগে কোনো ভ্যালু দেয় নাই যে কত ভ্যালু আসলে আপনি টাইপ 1 বলতে পারবেন, কত ভ্যালু আসলে টাইপ 2 বলবেন। এটাই কোভিড এর মধ্যে শুরু হয়েছে, এই রেজাল্টটা ওরা কোভিড এর মধ্যে যোগ করে দিছে। যেহেতু কোভিড এর আগে মানে রেজাল্টটা বের হয়েছে, এটা বের হয়েছে আগস্টের 29 তারিখে এই জার্নালটা মানে গাইডলাইনটা। আর কোভিড তো আগে থেকে যেহেতু শুরু হয়েছে সেজন্য ওদের টাইপ 2 এমআই 2 গুণ বাড়ে। অতএব হাই সেন্সিটিভ ট্রোপোনিনের অ্যাডভান্টেজ হইতেছে সে এর মানে একুরেসি বাড়ে, আনস্টেবল অ্যাঞ্জাইনার থেকে এমআই ডায়াগনোসিস করে এবং 2-fold নন এসটি এলিভেটেড
টু টাইপ 2 এমআই ডায়াগনোসিস করে এবং রিডিউস দি ট্রোপোনিন ব্লাইন্ড ইন্টারভেল, এটা কমাই দেয় এবং এর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে খুব বেশি। তার মানে হইতেছে যদি কারো ট্রোপোনিন আই নর্মাল থাকে, হাই সেন্সিটিভ ট্রোপোনিন, তার এমআই হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন আমরা সিটি এনজিওগ্রামের ক্ষেত্রে বলি নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু প্রায় 100% এর কাছাকাছি, 96 to 98% এর মতো নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তার মানে সিটি এনজিওগ্রাম নর্মাল, তার করোনারিতে লেশন নাই, সেরকম মানে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে মানে বেশি, ওখানে আমরা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আবার দেখব। এখন ক্লিনিক্যাল ইমপ্লিকেশন অফ হাই সেন্সিটিভ ট্রোপোনিন অ্যাসে, মানে level of high sensitive troponin should be interpreted as a quantitative marker of cardiac myocytes damage. That is, higher the level, greater the likelihood of RBMI. বাইরের কিছু কিছু ল্যাব থেকে দেখবেন, বিশেষ করে মৌলভীবাজার, তারপর সুনামগঞ্জ এবং হবিগঞ্জের কিছু ল্যাবে ওরা মানে কোয়ালিটেটিভ অ্যাসে বলে, পজিটিভ নেগেটিভ এরকম করে দেয়। এটা মানে আসলে না, এটা মানে এটা কোয়ান্টিটিভ অ্যাসে করতে হবে। কোয়ান্টিটিভ অ্যাসে করলে এটা বোঝা যাবে যে এটা কি আছে। Elevation beyond the 5-fold upper reference limit may have more than 90% positive predictive value for acute type 1 MI. এটা হলে এই প্রথমবার মানে তারা এইটার ভ্যালুয়েশন করে তারা এটা বলছে। এর আগের গাইডলাইনে এটা আর বলে নাই। এর আগের গাইডলাইন 2000 মানে ইসে ছিল, 15তে ছিল, 11, 15 এবার 2000, এরকম তিনটা গাইডলাইন তাদের। এখন ইলেভেশন অফ 5-fold যদি হয় এরকম, তাহলে এটা আমরা বলতে পারবো যে এটা টাইপ 1 এমআই এর দিকে যায় এবং এটা মোর দেন 90% এর মতো এটা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। Elevation up to 3-fold upper reference limit have only many limited, that is up to 50% positive predictive value for MI and is associated with broad spectrum of condition. এই ক্ষেত্রে টাইপ 2 যেহেতু এমআই বলছে, অর্থাৎ টাইপ 2 এমআই বললে আপনারা জানেন যে তার ইটিওলজি ডাইভার্জেন্ট। এটা সিম্পল হাইপোটেনশন, কার্ডিওজেনিক শক, হার্ট ফেইলিওর, টেকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওর, তারপরে হলো সিবিডি, সিকেডি, এই সিম্পল এই সমস্ত জিনিস থেকে ডাইভার্জেন্ট। এমনকি নর্মাল মানুষেরও কিছু হাই সেন্সিটিভ ট্রোপোনিন মানে থাকে, সেটা যদিও ডিটেক্টেবল নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। সো যদি এরকম 3-fold বাড়ে তাহলে আপনাকে একটা বিশাল সে ডিডির মধ্যে ফেলে দেবে, কিন্তু যদি 5-fold বাড়ে তাহলে ডিডি আপনার কমে যাবে, সেটা হলো টাইপ 1 এমআই। টাইপ 1 এমআই হইতেছে অ্যাথেরোথ্রম্বোটিক, তার মানে হইতেছে করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে, সে প্লাগ রাপচার হয়েছে, রাপচার হওয়ার পরে যেটা হয়েছে সেটা অ্যাথেরোথ্রম্বোটিক। এই ক্ষেত্রে আপনি অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, আপনার সবকিছুই আপনি এক্ষেত্রে প্রযোজ্য এবং দিতে পারবেন। কিন্তু টাইপ 2 যেটা এমআই, সেই ক্ষেত্রে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ইসের রোল মানে আসলে কন্ট্রোভার্সিয়াল। অ্যান্টিপ্লেটলেটের রোল কন্ট্রোভার্সিয়াল। মনে করেন একটা সিভিয়ার এনিমিয়ায় একটা পেশেন্টের মানে হলো ট্রোপোনিন রেইজড হইলো, মানে মায়োকার্ডিয়াল সেলের সাফিসিয়েন্টলি সাপ্লাই পেল না, সেজন্য ইসকেমিয়ার জন্য ইন্টারসেলুলার যে হেমোস্ট্যাসিস আছে সেটা মেনটেন না করে সেখানে নেক্রোসিস হওয়ার পরে ট্রোপোনিন রিলিজ হলো। এই যে মেকানিজম, এই মেকানিজমের সাথে অ্যাথেরোথ্রম্বোসিস কোনোভাবেই দায়ী না। যদি অ্যাথেরোথ্রম্বোসিস দায়ী না হয়, আমার প্লেটলেট কাজ করে কোথায়? প্লেটলেট কাজ করে হলো অ্যান্টিপ্লেটলেট কাজ করে প্লেটলেটের উপরে। সে অ্যাসপিরিন দিলে যে থ্রম্বক্সিন A2 কে প্রিভেন্ট করবে, আপনি ক্লোপিডোগ্রেল দিলে সেই এডিপি ডিপেন্ডেন্ট পাথওয়েকে ইনহিবিট করবে, এবং যদি আপনি মানে দেন P2Y2 ইনহিবিটর দেন, সেটা ওই যে এডিপি ডিপেন্ডেন্ট পাথওয়েকে ইনহিবিট করে ফাইনালি গ্লাইকোপ্রোটিন 2B3A যে মানে 2B3A যে ইনহিবিটর আছে সেটাকে ইনহিবিট করে, অথবা আপনি যদি গ্লাইকোপ্রোটিন দেন তাহলে এই জায়গায় ইনহিবিট করে। এটা হলো প্লেটলেট। আর যদি আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট দেন, সে কোয়াগুলেশন ক্যাসকেডকে ইনহিবিট করবে। সেক্ষেত্রে যদি আপনি আনফ্র্যাকশনেটেড হেপারিন দেন, সে ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 2 কে ইনহিবিট করবে, এবং যদি আপনি
অ্যানোক্সাপাইরিন দেন, সেই ফ্যাক্টর 10 কে ইনহিবিট করবে। এবং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি দেন, রিভারাক্সাবান, অ্যাপিক্সাবান, এন্ডাক্সাবান, সে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে ইনহিবিট করবে। এবং ডেবিকেট্রান দিলে সেই ফ্যাক্টর 2 কে ইনহিবিট করবে। এগুলো কিন্তু সবগুলোই কোয়াগুলেশন সিস্টেম আর কোয়াগুলেশন ক্যাসকেডেই করে। টাইপ 2 এর সাথে কিন্তু এর কোনো রিলেশন নাই। এখন হচ্ছে কি, আমরা তাহলে স্যার আমরা কেন সব রোগীর গড়ে হরহামেশা এইগুলা দিতেছি? আসলে আমরা তো ডায়াগনোসিস ওইরকম করে স্ক্রিনিং করে করতে পারতেছি না। অভি কামাল যেটা পরশু আমাদের কাছে যে প্রশ্ন তুলছে যে স্যার একটা মাইট্রাল স্টেনোসিস এর রোগী সিভিয়ার হার্ট ফেলিয়ার নিয়ে আসছে, আমরা ট্রোপোনিন করে দেখছি, ট্রোপোনিন বাইরে গেছে। তাহলে স্যার আমরা তো সেই ক্ষেত্রে অ্যানোক্সাপারিন, সে অ্যান্টিকোয়াগুলেন্ট পাইতো, সেক্ষেত্রে আমরা অ্যানোক্সাপারিন দিতে পারবো কিনা। এখানে ক্লিয়ার কাট ইস্কেমিকের চেয়ে একটা ভালভুলার কজ এখানে অলরেডি অবভিয়াস এখানে আছে। এখানে ট্রোপোনিন রেইজ, এটি দেখলে দেখা যাবে যে এটা আসলে 5 ফোল্ড না, বা 5 ফোল্ডের বেশি না, এটা 2 অথবা 3 ফোল্ড অথবা আপার রেফারেন্স লিমিটের মধ্যে ছিল। এটা হলো সেকেন্ড টাইপ 2 এমআই এর মধ্যে ছিল। তারপরও টাইপ 2 এমআই এর মধ্যে থাকলেও অনেক আপনার টাইপ 1 এমআই যেটা হইতে পারে না, কারণ একটা স্যাম্পল দেখছেন, নেক্সট স্যাম্পলেই দেখবেন যেটা 5 গুণ 7 গুণ 10 গুণ হয়ে যাবে। এই জন্য ক্রনিক মনিটরিং ক্লিনিক্যালি এবং ইলেকট্রোগ্রাফিক্যালি এবং হেমোডাইনামিক্যালি পেশেন্টের মনিটরিং গুলো খুব জরুরি। তার ইসিজিতে কোনো রকম চেঞ্জ আসতেছে কিনা, চেস্ট পেইনের কোনো চেঞ্জ আসতেছে কিনা, ট্রোপোনিনের কোনো চেঞ্জ আসতেছে কিনা, একটা সিঙ্গেল রিপোর্ট দেখা ট্রিটমেন্ট কন্টিনিউ করা ঠিক না, যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল না থাকে। কারণ যখনই পেশেন্ট সিমটম থাকবে, উই শুড থিঙ্ক সামথিং রং বিহাইন্ড দিস। এই জিনিসগুলো একটু নতুন দেখে আমি একটু স্লো যাচ্ছি, এবং আমি ইচ্ছা করে স্লো যাচ্ছি যেহেতু এই জিনিসটা আমাদের ডে টু ডে লাইফে অনেক ক্ষেত্রেই লাগবে। এবং আপনি ওই যে নন এসটিএসিএস এর দিয়েই কিন্তু আপনার শুরু হয়, যেগুলো স্ট্রেট কার্ড ফরওয়ার্ড এমআই, সেগুলোতে আপনি কোনো ধরনের সমস্যাই নেই, এমআই চিকিৎসা আপনি দিতে পারবেন, নন এসটিএমআই চিকিৎসা আপনি দিতে পারবেন। এই লেভেলে যে ক্ষেত্রে একটা কনফিউশন থাকে, এটা আনস্টেবল এনজাইনা না নন এসটিএমআই না আদার কার্ডিয়াক কজ, নন কার্ডিয়াক কজ, এই সমস্ত ক্ষেত্রে হলো আপনার হলো এফিসিয়েন্সিটাকে আপনার বাড়াইতে হবে। আপনার যত এফিসিয়েন্ট থাকবেন, যত আপনি চেস্ট পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিল করতে পারবেন, আইদার পালমোনারি অথবা ভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, মাস্কুলোস্কেলিটাল, নিউরোজেনিক, এইগুলো আপনি যতক্ষণ আপনার মনের মধ্যে এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার একটা প্রবলেমেটিকই থাকবে। কিছুদিন আগে আপনার একটা ছেলের, ইয়াং একটা ছেলের দিছে, 14 বছর বয়স ছেলেটার, 14 বছর বয়স ছেলেটা, হ্যাঁ, ইনফেরিয়র এমআই বইলা তাকে আপনারা দিছিলেন, থ্রম্বোলাইটিক দিছিলেন, কিন্তু ইসিজিতে চেঞ্জ 3 দিন পর্যন্ত একই রকম ছিল। তো এইরকম এগুলো কিন্তু একটা ডাউট থেকে যায় যে এটা আসলে এমআই না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তার বয়সের বিবেচনায়, তার ইসিজি প্যাটার্ন এবং চেস্ট পেইনের ইতিহাস, এগুলা তখন এটার ইন্টারপ্রিটেশন করার সময় আপনার কাছে হয়তো ইসিজিটা নিয়ে এসে ধরছে যে চেস্ট পেইন আছে, এসে আপনি রোগীর বয়স দেখেন নাই, রিস্ক ফ্যাক্টর দেখেন নাই, আপনি ডিসিশন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও থ্রম্বোলাইটিক দিয়ে দাও। এটা সাবসিকুয়েন্ট ইসিজিতে এরকম হইতে পারে, হইতে যে পারে না তা না। কালকে রাত্রে আরেকটা ইসিজি কামাল দেখাইছে আমাকে যে স্যার ফার্স্ট ইসিজিতে B4 B5 একটু এসটি সেগমেন্ট ইলেভেশন মনে হয়, অন্য কিছু না, কিন্তু পরবর্তী সাবসিকুয়েন্ট ইসিজিতে কিউএফ ডেভেলপ করছে এবং 4 ঘন্টার চেস্ট পেইন নিয়ে আসছে। এইরকম ইসিজি গুলো থাকে, ডাইভার্জেন্ট প্রেজেন্টেশন থাকে, এগুলোই হলো ডিটেক্ট করায় একটু কষ্টকর। সব ক্ষেত্রেই পারবেন যেটা সেটা ঠিক না, বইয়ের মতো করে ফলো করবে তা না, কিছু কিছু জায়গায় রেয়ার জিনিসগুলো আপনাদের চোখের সামনে আসবে।
তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে অথবা মানে কার্ডিওলজিতে অলওয়েজ সিমটমস শুড বি অ্যানালাইজড ইন কন্টেক্সট টু এজ, সেক্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ দি পেশেন্ট। বয়সের সাথে, সেক্সের সাথে এবং রিস্ক ফ্যাক্টরের সাথে তার সিমটমটা আপনার অ্যানালাইসিস করতে হবে, এবং প্রবাবিলিটি তারা এই অসুখটা হইতে পারে কি পারে না এটা খুঁজতে হবে। অ্যাবসলুটলি মানে কোনো কথা নাই যে না তোমার হইতেই পারে না, তোমার 14 বছর, তোমার হার্টের অ্যাটাক হইতেই পারে না। দিস শুড নট বি। হইতে পারে না, সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হইতেই তো পারে। একদম মনে করেন একটা ভাস্কুলাইটিস হয়ে অথবা কোনো ধরনের স্পাজম হয়ে একটা পেশেন্টের এসটি সেগমেন্ট ট্রানজিয়েন্টলি ইলেভেটেড হয়ে ট্রোপোনিন রেইজ হইতেই পারে। হইলে আপনার এত অস্বাভাবিক কিছু না, হইলেও হইতে পারে। কিন্তু এটা মাথার মধ্যে আমার থাকতে পারে যে ইয়াং পেশেন্টদের আমার কেন হইতে পারে। এসব এখন ইদানিং কিছু রিপোর্ট আসছে, পেপার আছে, কাগজপত্র আছে যে ওরা ওই খায়, নেশার যে সমস্ত দ্রব্যগুলা নেয়, কি কি যেন নেয়, ওই যে এমফেটামিন নেয় স্যার, আর এমফেটামিন স্যার, নাকে টানে কি যেন হিরোইন টোরিন যেগুলো আছে, এগুলো ভ্যাসোস্পাজম করে। এই ভ্যাসোস্পাজম করতে যেয়ে কিন্তু এরকম হয় স্যার। ওই পেশেন্টটার স্যার ওই এখন না, এখন হলে আমরা ক্লাস থেকে বের হয়ে যাব। এটা একটা জাস্ট উদাহরণ টানছি আর কি, এই সময় না, পরে আমরা ডিসকাশনে কথা বলবো। এমনি আগাইতে পারতেছি না, আমার কথা বেশি হয়ে গেছে। It is common to detect the up to 3-fold upper reference limit have only, that is 50%, 50% positive predictive value for AMI and may be associated with broad spectrum of condition. It is common to detect the circulating levels of troponin in healthy individuals. It is মানে এটা আমাদের দরকার নেই। হেলদি ইন্ডিভিজুয়ালে তুমি পরীক্ষা করে দেখলা যে তোমার হাই সেন্সিটিভ ট্রোপোনিন কিরকম আছে না আছে, এটা দরকার নেই। এখানটা হলো ইম্পর্টেন্ট যে মানে রাইজিং এন্ড অর ফলিং troponin levels differentiate acute MI from chronic myocyte damage, more pronounced in changes higher likelihood of MI. এই যে রাইজ এন্ড ফলটা তোমার ডিফারেন্সিয়েট করতে পারে। এই যে মানে ফোর্থ ইন্টারন্যাশনাল ডেফিনিশন অফ এমআই তে আছে রাইজ এন্ড ফল। রাইজ এন্ড ফল যদি থাকে তাহলে দুইটা সিচুয়েশন তোমার খুঁজতে হবে। রাইজ এন্ড ফল ইন দি সেটিংস অফ ইসকেমিয়া, এটা এমআই। এটা যদি ইন দি সেটিংস অফ ইসকেমিয়া না হয় তাহলে এমআই না। এটা হইতে পারে কোথায়, একুট হার্ট ফেলিওর হইতে পারে অথবা মায়োকার্ডাইটিস হইতে পারে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, কারণ হইতেছে খুব সিম্পলি আমরা বলে ফেলি যে রাইজ এন্ড ফল যদি থাকে তাহলে এটাই এমআই। কিন্তু এটা এমআই ঠিক আছে, এটা এমআই মোস্টলি এটাই এমআই, কিন্তু এটা ক্লিনিক্যাল সেটিংস লাগবে ইসকেমিয়ার। ক্লিনিক্যাল সেটিং যদি ইসকেমিয়া না হয় তাহলে এটা এমআই হবে না। এটা দেখেন ওই যে চার্টের মধ্যে দেওয়া আছে, এরকম যদি থাকে রাইজ এন্ড ফল এবং এটা ক্লিনিক্যাল সেটিংস অফ ইসকেমিয়া না থাকলে, তার মানে ক্লিনিক্যাল সেটিংস অফ ইসকেমিয়া হইতে গেলে আপনার পাঁচটার যে কোনো একটা হইতে হবে। আইদার চেস্ট পেইন থাকতে হবে, অথবা ইসিজি সাইন দ্যাট কনসিস্টেন্ট উইথ ইসকেমিয়া, আইদার এসটি সেগমেন্ট ইলেভেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, কি ওয়েভ, অথবা রেডিওলজিক্যাল এভিডেন্স অফ wall motion abnormality that will be detected by echocardiogram, অথবা এনজিওগ্রাফিক্যালি ডিটেক্টেড করোনারি থ্রম্বাস, অথবা আপনি যদি পোস্টমর্টম এভিডেন্স পান। এই পাঁচটার যে কোনো একটা আপনার থাকতে হবে, মানে আপনার ক্লিনিক্যাল এভিডেন্স বলতে গেলে, ইসকেমিক সেটিংস বলতে গেলে। এখন অনেক ক্ষেত্রে আমরা চেস্ট পেইন তো মানে 30% পেশেন্টের চেস্ট পেইন থাকে, মানে অ্যাসিম্পটোমেটিক এমআই নিয়ে ডেভেলপ করে, সেই ক্ষেত্রে এমআই ডায়াগনোসিস একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সে সমস্ত জায়গায় আপনার মানে আদার সার্কামস্টেন্সেস মিলে আপনার ডায়াগনোসিস করতে হবে। অনেক সময় বলে স্যার কেমন করে বলবো, রুগী তো মানে করা সিডেশনে অথবা ভেন্টিলেটরে দেওয়া আছে, সেই রুগী কেমন করে বলবে যে তার আছে। এবং সেই সমস্ত রোগীর দেখা গেল যে রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট আছে, প্রিভিয়াসলি সিবিডি আছে, হাইপারটেনশন আছে, এলভিএস, এসটিটি চেঞ্জেস আছে। এই সমস্ত ক্ষেত্রগুলো চ্যালেঞ্জিং, এবং এই সমস্ত ক্ষেত্রগুলা ডিসিশন দেওয়ার জন্য হলো ইউ আর দি কার্ডিওলজিস্ট। আপনাকে এই জন্যই তৈরি করা হইতেছে, আপনাকে খুব মানে সিম্পল কেস মানে ডিসিশন দেওয়ার জন্য তৈরি করা হইতেছে না।
আপনি এরকম ডিফিকাল্ট ডিসিশন দিতে পারবেন, আপনি বের হয়ে আসতে পারবেন, এই জন্য আপনাকে তৈরি করা হয়। এবং যত গাইডলাইন, যতভাবে নির্দেশনা, যত হিসাব কিতাব আছে আপনার মানে ক্লিনিক্যাল নলেজ মানে বাড়ানোর জন্য এবং আপনার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য আপনাকে তৈরি করা হয়। এই যে সেই মানে সেন্সিটিভিটির যে হাই সেন্সিটিভিটি যেটা আছে আমাদের যে কনভেনশনাল অ্যাসে এবং হাই সেন্সিটিভ অ্যাসে, এটা দুইটা দেখেন পাশাপাশি দুইটা আছে। ডান দিকেরটা যদি দেখেন আপনি, তা ডান দিকের লালের মাত্রা একদম নিচের দিকে একটু নামে আসছে বেশি বাম দিকের চেয়ে। বাম দিকটা হলো কনভেনশনাল এসে এবং এটা মাইক্রোগ্রাম পার লিটারে করে, এবং ডান দিকেরটা হলো হাই সেন্সিটিভ এসে, এটা হলো ন্যানোগ্রাম পার লিটারে। এখন যাদের হলো আইফোন 10 আছে তাদের হলো সিম হলো নানো সিম থাকতে হবে। আগের দিকের যে ভার্সন আছে তাদের মানে 6 থেকে মনে হয় নানো শুরু হয়েছে। এর আগে যেগুলো ছিল সেটা মাইক্রো সিম ছিল। তার মানে তার চেয়েও এক মানে মাইক্রোগ্রামের 1000 গুণ বেশি ডিটেক্ট করতে পারে ন্যানোগ্রামে। তাহলে সিম্পলি যদি 0.1 মানে মাইক্রোগ্রাম যদি ডিটেক্ট করতে পারে কনভেনশনাল এসে, এবং 0.1 রেজাল্ট দেবে, সেটা 100 রেজাল্ট দেবে ন্যানোগ্রামে। কোনো মানে ট্রোপোনিন যদি খুব বেশি থাকে ইলেভেটেড, যেমন 0.1 কনভেনশনাল মেথডে ডিটেক্ট করা যায়, সেরকম ভাবে এটা 100-র মতো যদি ন্যানোগ্রামে রিপোর্ট করে, তাহলে এই দুই ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। আমি আবার বুঝিয়ে বলতেছি, যদি মানে ট্রোপোনিন আপনার খুব বেশি থাকে, মানে 100 ন্যানোগ্রামের পার লিটারের উপরে থাকে, তাহলে দুই ক্ষেত্রেই কনভেনশনাল এবং হাই সেন্সিটিভ ক্ষেত্রে আপনি কোনো অ্যাডেড বেনিফিট পাবেন না। বেনিফিট পাবেন শুধুমাত্র হলো মানে ফিগারে, ওইটা 3000, 5000, 7000 থাকবে, আর ওখানে 3, 4, 5 থাকবে, এইরকম মানে ডিফারেন্স থাকবে। কিন্তু ডিফারেন্স পাবেন আপনি পোটেনশিয়ালি যে জায়গাটায় ইলেভেটেড আছে এবং নর্মাল রেঞ্জের ভিতরে। এখানে দেখেন এর পরে, এই লাল দাগের পরে যে কনভেনশনাল মেথড আছে, সেই কনভেনশনাল মেথড আর ডিটেক্ট করতে পারে না। এইখানে মানে তারা বলে লাইকলি নর্মাল এই জায়গায়, এবং লাইকলি প্যাথোলজিক্যাল এই জায়গাটা ডিটেক্ট করতে পারলো না, এবং এর কাট ভ্যালু এটা আর এখান থেকে ধরতে পারতেছে না কনভেনশনাল মেথডে মাইক্রোগ্রামে অ্যাসেল করলে। কিন্তু সিম্পলি যদি ন্যানোগ্রামে অ্যাসেল করে, তাহলে সে একটা কাট ভ্যালু দেয় 99% আইসা সে একটা কাট ভ্যালু দিয়ে দেবে, যে 10 to 20% যদি থাকে, ন্যানোগ্রাম যদি থাকে, তাহলে এটা পর্যন্ত, এটা নিচে হলো নর্মাল, এর উপরে হলো অ্যাবনর্মাল। এইটা যদি এইটার সাথে আমরা মিলাই, তাহলে এই পোর্শনটায় যারা আছে, সেই পোর্শনটায় যারা আগে প্রিভিয়াসলি নর্মাল বলা হতো, সেই পোর্শনটাকে এখানে তারা ক্লিয়ারলি ডিটেক্ট করতে পারতেছে। তাহলে কনভেনশনাল অ্যাসেটসে মানে হাই সেন্সিটিভ অ্যাসেটে এটা ডেফিনেটলি তারা মানে ডিটেক্ট করতে পারে যে একটা নর্মাল ভ্যালু এবং মাইল্ডলি ইলেভেটেড ভ্যালুর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে, এবং আনস্টেবল এনজাইনা প্রিভিয়াসলি যে সমস্ত ডায়াগনোসিস থাকে সেগুলা মানে এসটিএমআই অথবা নন এসটি এলিভেটেড এমআই দিয়ে ডায়াগনোসিস হয়। এই দুটোই হলো মানে পার্থক্য। এখানে মানে হাই সেন্সিটিভিটি ডিটেক্টস এ রিলেটিভ প্রপোর্শন অফ পেশেন্ট উইথ প্রিভিয়াসলি আনডিটেক্টেড কার্ডিয়াক ট্রোপোনিন কনসেন্ট্রেশন with the conventional assays who have high sensitivity concentration above the 99 percentile possible related to MI. এটা possibly related to MI থাকা সত্ত্বেও এই জায়গাটা ডিটেক্ট করা যায় নাই। এবং বারবার ইউরোপিয়ান সোসাইটি অফ মানে কার্ডিওলজি তারা বলতেছে, আমরা 11 বছর ধরে তোমাদেরকে এই একটা জিনিসই বলতেছি, হাই সেন্সিটিভ ট্রোপোনিন তোমরা চালু করো। এবার এটা আপনারা সবাই জানেন যে কতগুলা মানে কজ যে কার্ডিয়াক ট্রোপোনিন বাড়ার, সেটার ভিতরে কার্ডিয়াক, নন কার্ডিয়াক থেকে শুরু করে সব, যে কোনো টেকিয়ারিথমিয়া, হার্ট ফেইলিওর, হাইপারটেনশন এমার্জেন্সি, ক্রিটিক্যাল ইলনেস, মায়োকার্ডাইটিস, টাকোসুবু সিনড্রোম, ভালভুলার হার্ট ডিজিজ, অ্যাওর্টিক ডিসেকশন, পালমোনারি এম্বোলিজম, হাইপারটেনশন, রেনাল ডিসফাংশন, কার্ডিয়াক ডিজিজ, এগুলো বলছি আমরা। তারপর হলো একুট নিউরোলজিক্যাল ইভেন্টস, cardiac contusion, cardiac procedure, CAG, CABG, pacing, cardioversion,
তারপর হাইপো এবং হাইপারথাইরয়েডিজম, ইনফ্লেটিভ ডিজিজ এবং মানে এক্সট্রিম এন্ডোভার ইফোর্টস, র্যাবডোমায়োসিস, এই সমস্ত ক্ষেত্রে তোমার কোনো না কোনো ভাবেই ট্রোপোনিন বাড়ে। এখন তারা নিয়ে আসছে যে মানে 1 hour অ্যালগরিদমটা যেটা আছে সেটা প্রপোজড করছে তারা, যদি তোমার হাসপাতাল এইভাবে টাইম ফ্রেমের মধ্যে থাকে যে তুমি ব্লাড দিলে 1 ঘন্টার মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যেতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে মানে ইনিশিয়াল এবং 1 ঘন্টার পরে তুমি ট্রোপোনিন, হাই সেন্সিটিভ ট্রোপোনিন করতে পাঠাবা। কিন্তু তোমার যদি এই হাসপাতাল এইরকম ভ্যালিডেটেড না থাকে তাহলে এটা করবা না। ওইটা কি এরকম ভ্যালিডেটেড কি? ওইটা হলো তুমি ব্লাড স্যাম্পল পাঠাইলে এটা একটা অটোমেটেড সিস্টেমে চলে যায়। অটোমেটেড সিস্টেমে চলে গেলে ওইখানে ব্লাড জাস্ট রাইখে আসলেই ব্লাডটা সরাসরি চলে যেয়ে সে অটোমেটিক প্লাজমা ডিটেক্ট সরাই দিয়ে, মানে ছাড়াই, কোনো লোকজন ছাড়াই ওই প্লাজমা সরাই দিয়ে ওইখানে সেন্ট্রিফিউজ করে এবং ওখান থেকে অ্যাসে করে তোমার কাছে রিপোর্ট তোমার শিখে গেছি। তো তোমার কাছে তখন অটোমেটিক রিপোর্টটা মানে চলে আসবে। তার মানে হইতেছে তুমি ব্লাডটা ড্র করে জাস্ট সেন্ট্রাল পুলে দিয়ে আসলে আর তোমার কোনো কিছু করার দরকার নেই। ওই ক্ষেত্রে লোকজন কিচ্ছু লাগবে না, অটোমেটিক্যালি সে গ্রাফ এই হয়ে রেজাল্ট হয়ে ফাইনাল তোমার প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে তোমার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। এই যে সিস্টেম, এটাকে তারা বলতেছে রান আউট, মানে 1 hour রান আউট সিস্টেম, এবং এই মানে ইসের ভিতরে থাকতে হবে, এটা টাইম ফ্রেম বলে ওদেরকে হিসাব মতো। তো এটা তো আমাদের দেশে আসলে সম্ভব না, সেই জন্য আমরা 1 ঘন্টা জানিয়ে রাখি যে 1 ঘন্টা যদি পারি আমরা কোনো সময় কারোর জন্য যদি এরকম মেশিন, মানুষ যদি মেশিন হয়ে যায় তখন সম্ভব, সম্ভব না যে এমন কিছু না। ওইটা সেন্ট্রিফিউজে দিলে সেন্ট্রিফিউজ হয়ে যদি তুমি ইমিডিয়েটলি বসায় দাও তুমি 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাইতে পারো। এরা করে কি অনেকগুলা মানে স্যাম্পল একত্রে রাখে এবং রাখার পরে তারা একত্রে বসায়, একত্রে বসানোর পরে একসাথে তারা অ্যাসে করে। এবং এটা হলো 0 hour এবং 1 hour। এটা ভেরি লো ইনিশিয়াল 0 hour এবং লো অ্যান্ড নো রাইজ ইন 1 hour। এটা যদি হয় তাহলে র্যাপিড রুল আউট হয়ে যাবে, ওই যেটা আগে বলছি আমরা সেটাই। এবং ইনিশিয়ালি যদি মানে বেশি থাকে এবং 1 ঘন্টা পরে বেশি থাকে এটা র্যাপিড রুল ইন হয়ে যাবে এবং এটা সোজাসুজি সিসিউতে ভর্তি হবে এবং অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সিচুয়েশন আইদার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম যা কিছু করা দরকার করবে। এবং এটা রুল আউট হওয়ার জন্য এটা যদি আমরা মনে করি যে এটা নন কার্ডিয়াক তাহলে সেই হবে, এবং যদি আমরা কার্ডিয়াক মনে করি আদার কার্ডিয়াক তাহলে সেটা অথবা আনস্টেবল এনজাইনা, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, সেই ক্ষেত্রে করা যাবে। পেশেন্টকে ডিসচার্জ করা যাবে অথবা এডিশনাল টেস্ট করা যাবে। এডিশনাল টেস্ট করার মধ্যে এখন হলো সিসিটিএ মানে করোনারি ক্যালসিয়াম, করোনারি এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, এটা করা যাবে। সিটি এনজিওগ্রাম করতে হলে 3টা শর্ত তোমার ফুলফিল করতে হবে। প্রথম শর্ত হলো পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকতে পারবেন না, পেশেন্ট মাস্ট বি স্টেবল, 1। 2 নম্বরে হলো মানে ক্লিনিক্যালি পেশেন্টের কোনো ধরনের সিমটম থাকতে পারবে না, তার মানে চেস্ট পেইন থাকবে না, মানে 2 এটা। 3 নম্বরে হলো তার ইসিজি এবং এনজাইম দুটোই নরমাল থাকবে। তাহলে স্যার তার ইসিজি নরমাল, এনজাইম নরমাল, চেস্ট পেইন নাই, এই রোগীর আমি কেন সিটি এনজিওগ্রাম করব? কারণ হলো একটাই, তোমার মানে লাইকলিহুড, তোমার মনে হইতেছে যে এখানে করোনারি আর্টারি ডিজিজ থাকলেও থাকতে পারে, সেই যে লাইকলিহুড থেকে, লো এবং ইন্টারমিডিয়েট লাইকলিহুড থেকে তোমার মানে থেকে তাকে মানে মুক্ত করে দিতে হবে যে না তোমার করোনারি আর্টারি ডিজিজ নাই। এবং সেই ক্ষেত্রে এটা ক্লাস 1 ইন্ডিকেশন সিটি এনজিওগ্রাম, মানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের হেমোডাইনামিক স্টেবল, মানে ইসিজি এবং এনজাইম নরমাল থাকবে। আমি মানে বলার মানে সিটি এনজিওগ্রাম মানে বলার মানে এই না যে ইনভেসিভ প্রসিজার। এখন যদি একটা পেশেন্টের যদি ইসিজিতে চেঞ্জ থাকে, পেশেন্ট হেমোডাইনামিক আনস্টেবল থাকে, ট্রোপোনিন বেশি থাকে, তাকে কিন্তু তুমি একটু তাকে কিন্তু তুমি ই করতে পারবে না, এই যে এনজিও মানে সিটি এনজিওগ্রাম করতে পারবে না।
তাহলে এই 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 ক্ষেত্রে তোমার আর মাঝামাঝি যে সেক্টরটা আছে সেই সেক্টরটা তো আমরা আগেই বলছি, সেই সেক্টরটা আমরা ফার্স্ট মানে এই ক্ষেত্রে মানে নতুন আর একটা জিনিস আছে, সেটা হইতেছে প্রথম প্রেজেন্টেশনের পরে আর একটা প্রেজেন্টেশন 1 ঘন্টার পরে পাঠাইলাম, 1 ঘন্টার পরে প্রেজেন্টেশন আরো 1 ঘন্টা পরে তুমি পাঠাইলা, তার মানে ইনিশিয়াল প্রেজেন্টেশন থেকে 2 ঘন্টা পরে তুমি মানে আরেকটা প্রেজেন্টেশন পাঠাইলা। কিন্তু এই পরপর দুইটা প্রেজেন্টেশন যদি নর্মাল থাকে তাহলে থার্ড যে স্যাম্পলটা সেটা 3 ঘন্টা পরে তুমি পাঠাইবা, মানে এটা থার্ড মানে 3 আওয়ার্স এর পরে মানে স্যাম্পলটা যাবে আর কি। এবং সেই ক্ষেত্রে তারপরে তোমার ডিসিশন আসবে আইদার রেপিড রুল ইন অথবা রেপিড রুল আউট, এই দুই সেক্টরের ভিতরে, অথবা তার এখান থেকে ওয়ার্ডে ভর্তি হবে প্রয়োজনে। এই কথাগুলোই এখানে বলছে যে in 0 and 1 hour refer to the limit for the first blood test. Non-STMI can be ruled out at presentation if high sensitive troponin concentration is very low, and non-STMI can be ruled out by combination of the low baseline level and lack of relevant increase within 1 hour. The patient having likelihood of non-STMI if the high sensitivity troponin at presentation is at least moderately elevated or high sensitive troponin concentration show a clear rise within the first hour. এই দুইটা জিনিস হলো রেপিড করছে মানে, এবং এর কতগুলো পজিটিভ এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু দিছে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা মনে রাখারও চেষ্টা করব না, ভাববো না। আমরা শুধু বুঝবো যে প্রথম নাই, দ্বিতীয়বারও নাই, এটা রুল আউট, প্রথমবারেই বেশি, দ্বিতীয়বারে আরো বেশি, এটা রেপিড রুল ইন। এর মাঝামাঝি গুলো আমরা অন্য চেষ্টা করে দেখব। এটাকে আবার ওই ওই মানে মানে এত ভ্যালিডেটেড করার চেষ্টা করছে, এটা বোঝানোর চেষ্টা করছে যে পেশেন্ট যদি তুমি আসে ট্রেস করলে কি করবা, পপুলেশনের ভিতর থেকে যদি পেশেন্টের মানে এমআই থাকে, এটা আগেই তারা বলে গেছে, যদি পেশেন্টের এসটি এলিভেটেড এমআই অথবা কার্ডিয়াক অ্যারেস্ট বা আয়োনোট্রপিক সাপোর্ট থাকে, তাহলে এই পেশেন্টগুলো রেপিড রুল হয়ে যাবে, এই পেশেন্টগুলো হসপিটালাইজেশন, ইমার্জেন্সি থেকে ডাইরেক্ট তুমি হসপিটালাইজেশন দিয়ে দেবা, কার্ডিয়াক মনিটর থাকবে, প্রয়োজনে এনজিওগ্রাম করবে, স্ট্রেট লাইনে এটা এইভাবে চলে আসবে। আর ঠিক তার ডাইভার্জেন্ট বাম দিকে দেখো, যদি পেশেন্টের ফার্স্ট আওয়ারে যে প্রেজেন্টেশনে নর্মাল থাকে এবং সেকেন্ড যদি স্যাম্পল 1 ঘন্টা পরে নর্মাল থাকে, পেশেন্টের ইসিজি নর্মাল, পেশেন্টের চেস্ট পেইন নাই, সেইগুলো পেশেন্ট রেপিড রুল আউট হয়ে যাবে, চলে যাবে। এরপরে ফার্স্ট স্যাম্পলের পরে সেকেন্ড স্যাম্পলও নিলা, সেকেন্ড স্যাম্পলে যখনই এটা বেশি মানে থাকবে তখনই সে হসপিটাল এডমিট হয়ে যাবে, এটাই বুঝাইতে চাইছে। পরপর দুইটা স্যাম্পল নিলে থার্ড স্যাম্পলটা 3 ঘন্টা পরে নিবা, এই যে থার্ড স্যাম্পলটা নিয়ে 3 আওয়ার্স এর পরে নিলা, 3 আওয়ার পরে নিলে এটা যদি মানে বেশি থাকে তাহলে হাসপাতালে ভর্তি হবে, যদি রেজাল্ট নর্মাল থাকে, নো চেঞ্জ থাকে, নো মানে 3 আওয়ার চেঞ্জেস, তখন তাকে অবজার্ভ এবং ডিসপোজাল করতে হবে, এবং এখানে যদি চেঞ্জ থাকে তাহলে আবার তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, ওই একই প্রোটোকলের মধ্যে যাবে। যেটা আমরা আসলেই প্র্যাকটিস করি, যে আমরা প্রথমে এখানে যেটা করি প্রেজেন্টেশনে আমরা আসলেই পাঠাই না, আমরা 3 ঘন্টা বা 4 ঘন্টা না গেলে পাঠাই না, যে তার চেস্ট পেইনের হিসাব থেকে। কারণ হলো আমরা রোগীর আর্থিক অবস্থার কথা চিন্তা করে দেখি যে এটা 2টা স্যাম্পল সে আসলেই করাইতে পারবে কিনা। যদি 2টা স্যাম্পল করাইতে পারে তাহলে তার একটা প্রেজেন্টেশনে এবং একটা 1 ঘন্টা পরে তো আমরা দিয়ে কোনো লাভ নেই। আমাদের এখানে মডিফাইড ওয়েতে আমরা প্রায় 5 থেকে, প্রথম স্যাম্পলটা নর্মাল থাকে, আবার একটা স্যাম্পল 5 থেকে 6 ঘন্টা পরে পাঠাই। কিন্তু বাই দিস টাইম কিন্তু যখন রেজাল্ট আসে তখন অলরেডি 5 থেকে 6 ঘন্টা হয়ে যায়। তুমি সকাল 6টায় একটা রোগীর ব্লাড স্যাম্পল পাঠাইলে আর বিকেল 3টায় তার রিপোর্ট আসলো, 3টায় রিপোর্ট আসলে এই রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে এখান থেকে আর 6 ঘন্টা অপেক্ষা করার দরকার নেই, সাথে সাথে আর একটা পাঠাই দিলে হয়ে যায়, কারণ সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত এইখানেই 9 ঘন্টা হয়ে গেছে। এটা আবার পরের দিন পাঠানোর দরকার নাই, সাথে সাথে আর একটা পাঠাই দিয়ে মানে করতে হবে। ট্রোপোনিন আইগুলোকে একটু চেষ্টা করতে হবে যে এগুলোর যেন তাড়াতাড়ি রেজাল্ট তারা দেয়, যাতে চিকিৎসা শুরু করা যায়।
এরপরে হলো ওইটাই এখানে আবার বর্ণনা করছে 0 hour and 1 hour refer to the time point at which blood is taken. The time around time is the এই যে টাইম অ্যারাউন্ড টাইম 1 ঘন্টার মতো আছে, এটা সেট করা আছে ইএসসি তে। টাইম অ্যারাউন্ড টাইম is the time period from the blood draw to reporting back to the results to the clinician. It is usually about 1 hour using the automated platform in the central laboratory. It includes transport of the blood to the blood tube to the lab, scanning of for the probe, centrifugation, putting the plasma on the automated platform, analysis itself, and reporting the test to the hospital information technology and electronic পেশেন্ট রেকর্ড। এই জন্য ওরা কিন্তু বলে সবসময় ইফ মানে 1 hour টাইম ফ্রেম ইজ অ্যাভেলেবল, তার মানে হইতেছে এটা তুমি ব্লাডটা শুধু পাঠাই দিলেই সে বাকি রেজাল্টটা একটা অটোমেটিক প্ল্যাটফর্মে দিয়া করবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত সম্ভব না, এরকম হাসপাতাল আমাদের নাই। আমাদের ম্যানুয়ালি যদি যতটুকু করে আমরা আগাইতে পারি। The turnaround time is identical whether using the high sensitivity or conventional assay, as long as both are run on an automated platform. Adding the local turnaround time to the time of the blood draw determines the earliest time point for clinical decision making based on high sensitive troponin concentration. That is 0 hour time point. Time to decision at 1 hour if the local turnover time is 1 hour. For blood drawn and 1 hour, and the result are reported back to 2 hour, 1+1, if the local turnover is 1 hour. Relevant 1 hour change are assay depending on the list. এটা হলো উন্নত বিশ্বে বা ইএসসি এর রিকমেন্ডেশন, ওদের গাইডলাইন, তো ওদের রিকমেন্ডেশন হলো এরকম তোমার হাসপাতালটা তুমি এরকম সেটআপ তৈরি করে নিবা। এখন আরো কিছু সময় আছে, ঠিক আছে। এখন হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা জানি যে একুট চেস্ট পেইনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কার্ডিয়াক যেটা কজটা আমরা তো এসটি এলিভেটেড এমআই জানি, আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলছিলাম আমরা মায়োপেরিকার্ডাইটিস। কারণ পেরিকার্ডাইটিস হলে শুধু পেরিকার্ডাইটিস থাকে না, তার সাথে মায়োকার্ডাইটিস ইনভেরিয়েবলি ইনভলভ থাকে। কারণ পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার থাকে, একটা হলো ভিসেরাল, একটা পেরিটোনিয়াল। ভিসেরাল লেয়ারটা একদম মায়োকার্ডিয়ামের সাথে লাগানো থাকে। কোন ধরনের আইটিস বা ইনফ্লামেশন হলে মায়োকার্ডিয়াম ইনভলভ করে, এই জন্য মায়োপেরিকার্ডাইটিস বলছে তারা এখানে। কার্ডিওমায়োপ্যাথি, মাসেলের সমস্যা, টেকিয়ারিথমিয়া, হার্ট ফেইলিওর, hypertension emergency, aortic valvular stenosis, Stokes syndrome, coronary spasm, এবং কার্ডিয়াক ট্রমা। এটা জানি পালম এবং ভাস্কুলার। এটা আমার নেক্সট হলো কার্ডিয়াক, ভাস্কুলার, অ্যাওর্টিক ডিসেকশন এবং অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং স্ট্রোক। এই তিনটা আমাদের হলো কার্ডিওভাস্কুলারের সাথে রিলেটেড। পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। এখন কোভিড সিচুয়েশনে আমাদের নিউমোনিয়া খুব বেশি কনফিউশন তৈরি করে, একদিকে বুকে ব্যথাও তৈরি করে এবং ট্রোপোনিনও বেশি থাকে, ওদিকে রিভারক্সাবান তো দিয়েই দেই, তার সাথে এখন আবার আমরা যোগ করে দিই, অ্যানাক্সাপাইরিনও যোগ হয়ে যায়। তো চিকিৎসা মোটামুটি ভাবে যা পাওয়ার পাইতে থাকে। আচ্ছা, যেটা হয়েছে একটা দিকে লাভ হয়েছে, এই যে অ্যানাক্সাপাইরিন ট্রিটমেন্টে যোগ করার পরে মর্টালিটি গুলো অনেকগুলো কমে গেছে। যেভাবেই হোক এটা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন প্রিভেন্ট করে, এটাই মনে করা হতেছে এখন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লেভেলে এসোফেজাইটিস, রিফ্লাক্স, স্পাজম, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস, যতই আপনি একা ইজি মনে করেন, কিন্তু আপনার মতো বাঘা প্র্যাকটিশনার কেউ খুব বিপদে ফেলে দিবে কোলিসিস্টাইটিস। দেখবেন যে অনেক ঔষধপত্র খাইতেছে রোগী, ট্রিপল ঔষধ দিতেছেন, নাইট্রেটস, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিকোরাজিন, সবকিছু দিচ্ছেন, পিটিসিও করে পারছে রোগী, রোগীর ব্যথা কমে না। আমি একদম আমার একটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি। তো ব্যথা কমে না, ব্যথা না কমার পরে যে ফিজিশিয়ান করছে, পিডিসিএ করছে, সে বলছে যে ঠিক আছে তোমরা কোনো ক্লিনিকে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে ওরে ডাইকে নিয়ে আসো।
তা আমার এটাকে নিয়ে আসছে। এখানে ওই যে ই আছে না, মানে লাইফ কেয়ার একটা হাসপাতাল ছিল ওই জিন্দা ইসের পাশে, ওই নূরজাহানের হোটেলের ঠিক ওই পাশে একটা ওইতে লাইফ কেয়ারে যে তখন আমি দেখলাম যে তার মানে পেটে ব্যথা, এবং সে দেখাইতেছে আমার পেটটার মধ্যে ডিসকমফোর্ট বেশি বুকের ব্যথার চেয়ে। তাই আমি বলছি একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাম করেন না, ট্রোপোনিন ইসিজি করেন। 3টা করে এখনো পরীক্ষা লাগবে না, আমি না কিছু লাগবে না। বের হয়েছে বিশাল কোলিসিস্টাইটিস বের হয়েছে উইথ মানে এইরকম মানে আপনার মতো বাঘা বাঘা মানুষ যে মানে এদেরকেও হার মানাবে এইরকম সিম্পল ছোট ছোট জিনিসগুলা। এই জন্য আপনার রুটিন প্র্যাকটিসে আপনি যদি রাখেন, আল্ট্রাসোনোগ্রাম যদি আপনি রাখেন, তাহলে অনেকগুলো ইটিওলজি থেকে আপনি মানে বের করতে পারবেন, বিশেষ করে প্যাঙ্ক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস এবং মানে কিডনি স্টোনও অনেক সময়, ইউরোটেরিক স্টোনও আপনার ঝামেলা করবে। এবং গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, এটা তো ইনভেরিয়েবলি সমস্ত রোগী বলতে থাকে যে আমার গ্যাস, আমার স্যার গ্যাস হয়েছে, আমার একটা গ্যাসের ওষুধ খাইলে আমার এটা কমে যায়, এটা আমার হার্টের ওষুধ না। ইনভেরিয়েবলি এরকমই থাকে, কিন্তু আসলে যদি হিস্ট্রি নেন দেখবেন তার হিস্ট্রি প্যাটার্ন এবং তার চেস্ট পেইনের মানে অ্যাগ্রাভেশন এবং রিলিফ, এগুলো অনেক একটা ইসকেমিক হার্ট ডিজিজের মতো মিলে যায়। সক্রেটস ফিল আপ করলে দেখবেন এখানে থাকবে। এসোফ্যাসাইটিস এবং মানে কার্ডিয়াক পেইনের ডিফারেন্স যদি আপনি করতে যান, খুব সিমিলার থাকে দুই ক্ষেত্রেই, একদম ডিফারেন্স মানে সক্রেটস ফিল আপ করলেও করা যায় না, শুধুমাত্র সিভিয়ারিটি দিয়ে মানে ডিফারেন্স করা যায়। এক আর হলো অ্যাসোসিয়েশন দিয়ে ডিফারেন্স করা যায়, যে এসোফ্যাসাইটিসে আপনার হয় না, সোয়েটিং এবং ফিয়ার এইরকম একটা জিনিস হয় না, আর বাকি গুলো যেগুলো আছে মোটামুটি ভাবে এগুলো সবগুলো কিন্তু দুইটার মানে সক্রেট সাইট, অনসেট, রেডিয়েশন, ক্যারেক্টার, এগুলো মোটামুটি ভাবেই থাকে। শুধু রেডিয়েশনে যে একটু সমস্যা থাকে, এসোফ্যাসাইটিসে রেডিয়েশন থাকে না, কিন্তু মানে চেস্ট পেইন রেডিয়েশন থাকে। এসোফ্যাসাইটিস এর সাথে ডিফারেন্স করার জন্য আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেন থাকে। আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেনটা সলভ করতে যে আমার কাছে মনে হয়েছে যে এত কঠিন কোশ্চেন স্যাররা কিভাবে করতে পারে, যে একদম সিমিলার দুইটা মানে পয়েন্ট বাদে আর সমস্ত জায়গায় এসোফ্যাসাইটিস এবং মানে ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন ইজ ভেরি মাচ সিমিলার। এবং মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এটা অনেক ক্ষেত্রে আপনারা ওই যে হার্পিস জোস্টার দেখবেন রুগীতে বলে যে ভীষণ ব্যথা, আসলে জামা কাপড় খুলে না, জামা কাপড় খুললে দেখবেন যে তার একদম ইউনিল্যাটারাল মানে যে মেকুলোপেপুলার একদম র্যাশ হয়ে বসে আছে। সেই রকম অনেক সময় হলো কোস্টোকন্ড্রাইটিস থাকে, ওই যে ইয়াং পেশেন্টের একটা মানে ছোটবেলায় আপনারা দিচ্ছেন কিনা জানি না, কিন্তু আমাদের দাদিরা আমাদেরকে ওই যে একটা কড়ি পরাই দিত, যে কড়ি ব্যথা হইতো যে কোস্টোকন্ড্রাইটিস এর জন্য। আর হলো মাসেল ইনজুরি, এটা তো অবভিয়াসলি থাকলে মাসেল ইনজুরি বা মাসেল পেইন থাকলে অনেক রোগী দেখবেন আপনার কাছে আসে যে বলবে যে স্যার আমি সিএনজি তে মানে ধাক্কা পাইছিলাম, সিএনজি তে ধাক্কা পাওয়ার পরে আমার এরকম বলবে যে আমি মানে পুল পার হইতে গেছিলাম, আমার পুল পার হইতে থেকে আমার এখান থেকে পড়ে গেছি, তারপর থেকে আমার বুকে ব্যথা হইতেছে। এটা অবভিয়াসলি ট্রমাটিক, কিন্তু ট্রমাটিকের সাথেও আপনি খেয়াল করবেন এই ক্ষেত্রে ট্রমাটিকের সাথে ব্লাইন্ড ইনজুরিতে পেরিকার্ডিয়াল ইফিউশন হইতে পারে এবং পেরিকার্ডিয়াল এইতে থাকতে পারে। আমাকে মানে প্রদীপ একটা রোগীর করছিল, ইকো করছিল, তো রোগীটা হলো ঈদ থেকে পড়ে গেছে, সাঁকো পার হইতে যে পড়ে গেছে। তো এখন প্রদীপের একই এলাকায় যে প্র্যাকটিস করে অন্য এক ডিসিপ্লিনের মানে ডাক্তার, সে বলছে স্যার প্রদীপ স্যার তো পড়ে গেল, সে তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, তখন মানে স্টুডেন্ট, আর প্রদীপ তখন কনসালটেন্ট। তখন বলছে যে প্রদীপ স্যার তো ওই যে স্যার থেকে বা সাঁকর থেকে রুগী পড়ে গেল ইকো করে, সব রুগীর ইকো করে। তা আমি বললাম কিরকম করে, যে এরকম একটা রুগী পড়ে গেছে। তখন আমি তার বুঝাই বললাম যে এটা সে ওই সেন্স থেকে করছে যে পেরিকার্ডিয়াল বা পেনিট্রেটিং কোনো ইনজুরি যদি হয়ে থাকে ব্ল্যান্ড, সেই ক্ষেত্রে ডিটেক্ট করার জন্য করছে, এইটা অন্য কোনো উদ্দেশ্যের জন্য না। তাহলে মানুষের প্রতি মানুষের মানে থাকবে, আপনার ডাক্তারের প্রতি আপনার ডাক্তারের কিন্তু শ্রদ্ধা থাকবে না,
সে মানে আপনাকে ডিফেম করার জন্য যত ধরনের প্রচেষ্টা আছে সবকিছু করতে থাকবে। তো সেই জন্য আর অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে মানে উইদাউট এনি অবভিয়াস রিজন দেখবেন যে মানে রুগীটা থাকে ইসের ভিতরে থাকে, উইদাউট এনি মানে অবভিয়াস রিজনের ভিতরে তার চেস্ট পেইন থাকে। যদি এইভাবে চেস্ট পেইন যদি থাকে তাহলে সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে থাকবে। এবং এর সক্রেট যদি ফিল আপ করেন, এর স্থায়িত্ব খুব বেশি একটা না। সক্রেটসে সাইড অনসেট রেডিয়েশন ক্যারেক্টার রিলিভিং এক্সাজারেটিং ফ্যাক্টর দেখলে দেখবেন যে এটা ইজিলি মানে এক্সক্লুড হয়ে যায়। মানে কয়েক সেকেন্ডের জন্য ব্যথা থাকে, মাল্টিপল সাইডে ব্যথা থাকে, কোনো রেডিয়েশন থাকে না, কোনো এক্সাজারেটিং ফ্যাক্টর এবং রিলিভিং ফ্যাক্টর থাকে না। সর্বোপরি হলো তার টাইম আর অফসেটস। এই টাইমটা মানে ইউজুয়ালি মানে 1 মিনিটও থাকে না। আর হলো মানে যেটা হলো তার ক্যারেক্টার, চেস্ট পেইনের ক্যারেক্টার মানে কখনোই যে টাইটনেস, হেভিনেস, কনস্ট্রিকটিভ টাইপস এগুলো থাকে না। আদার দেন মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং গাইডলাইন অনুসারে নন স্পেসিফিক চেস্ট পেইনের 8টা বা 9টা যে ক্যারেক্টার আপনাদের এর আগের বারে চেস্ট পেইনের যে ক্লাস নিয়েছিলাম সেই সময় বলছিলাম যে এই 8টা বা 9টা ক্যারেক্টারকে তারা মানে স্পেসিফিক করে দিচ্ছে যে দিস ইজ দি নন স্পেসিফিক চেস্ট পেইন ক্যারেক্টারিস্টিক্স। এটা ট্রিকলিং, প্রিংলিং, সিং, এই কতগুলা মানে মানে প্রিকিং, এই কতগুলা ক্যারেক্টারকে তার দিয়ে দিচ্ছে। এইরকম ক্যারেক্টার গুলো তার এখানে থাকবে। এবং সেকেন্ডারি আর একটা কজ এনিমিয়া যদি সিভিয়ার হয় তো তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তার কম থাকবে এবং এটা ক্রিটিক্যাল লেভেলে গেলে সেই ক্ষেত্রে তার এনিমিয়া ডেভেলপ করবে। যদিও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের সবার জানা, তারপরও হলো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে এগুলো ম্যাক্সিমামই যেগুলো আছে এটা টাইপ 2 এমআই করবে, এটা কোনোটাই টাইপ 1 এমআই করার সুযোগ নাই, ক্ষমতা নাই। এইখানে যেটা আছে কার্ডিয়াক ট্রমা, কার্ডিয়াক স্পাজম, টাকা বসে সবগুলাই টাইপ 2 এমআই করবে এবং ট্রোপোনিন 3 গুণের বেশি আর সাধারণত বাড়বে না। এখন এটা আমরা আজকে মনে হয় রাইখে দিই, নেক্সট আর একটা দিন ক্লাস পেলে আর একটা দিন আমরা মানে করব, মানে ডায়াগনোসিস, রিস্ক স্ট্রাটিফিকেশন, ইমেজিং এন্ড মনিটরিং, এই কতগুলো জিনিস আমরা নেক্সট ক্লাসে পাবো। ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা পড়ে আসছি যেগুলো, এগুলো দিয়ে সামারি করে দেবে, যে বলবে যে ডায়াগনোসিস করার জন্য তোমার ইনিশিয়ালি প্রথম 10 মিনিটের মধ্যে তুমি তার এই হিস্ট্রি নাও, ইসিজি করো এবং ট্রোপোনিন পাঠাও 0 আওয়ারে এবং পরবর্তী 1 ঘন্টার মধ্যে পাঠাও। এবং বলছে ইসিজি করতে বলছে, এবং ইসিজি যদি ডায়াগনস্টিক না হয় তাহলে আবার রিপিট ইসিজি করো, এবং কোন কোন ক্ষেত্রে তুমি B3, 4R এবং B7, 8, 9, 10ও তোমার ইসিজি করা প্রয়োজন হতে পারে এনজাইমের ক্ষেত্রে ওইভাবে। এবং ইমেজিং মানে মডালিটিস মানে ওইভাবে বলছে যে যদি তোমার চেস্ট পেইন না থাকে কিন্তু ইসিজি এবং এনজাইম নর্মাল, পেশেন্ট হেমোডাইনামিক স্টেবল, সেক্ষেত্রে তুমি সিটি এনজিওগ্রাম করতে পারো। সিটি এনজিওগ্রাম যদি পসিবল না হয় সেক্ষেত্রে তুমি 72 আওয়ার্স এর ভিতরে তার এক্সারসাইজ স্ট্রেস যে টেস্ট আছে সেই টেস্ট গুলো করতে পারো। নেক্সট হলো মনিটরিং। মনিটরিং এ বলছে যে যদি পেশেন্ট ডায়াগনোসিস হয়ে যায় যে এসটি এলিভেটেড এমআই, সরি নন এসটি এলিভেটেড এমআই ট্রোপোনিন রেইজড করার জন্য, তাহলে তুমি পেশেন্টকে ভর্তি করে তারে মনিটর করবা অ্যাটলিস্ট 24 ঘন্টা পর্যন্ত, অথবা প্রাইমারি পিসিআই যেটা আগে আসুক সেটা পর্যন্ত করবা। 24 ঘন্টার পর মনিটরিং করবা কি করবা না সেটা নির্ভর করবে তার সাবসিকুয়েন্ট ইভেন্টস এর উপরে। সাবসিকুয়েন্ট ইভেন্টস মানে হলো ক্লিনিক্যালি পেশেন্ট যদি স্টেবল না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই 4-5টা কথা হলো মানে রিস্ক স্ট্রাটিফিকেশনের জন্য। আগে গ্রেস প্রোটোকলটাকে ক্লাস 1 ছিল, এখন এটাকে ক্লাস 2 করে দিয়েছে গ্রেস মানে প্রোটোকলটাকে। তো গ্রেস প্রোটোকল স্টাডি করেও তোমার রিস্ক স্ট্রাটিফিকেশনে আসতে পারবে। এটি হলো নন এসটিএসিএস এর ইনিশিয়াল ডায়াগনোসিস, তারপরে হলো রিস্ক স্ট্রাটিফিকেশন, ইমেজিং এন্ড ইনিশিয়াল এন্ড ম্যানেজমেন্ট। এই পর্যন্ত আজকে থাকুক, নেক্সট আর একটা দিনে দেখি আমরা কতটুকু করা যায়। সেলিম আছে দেখি, হ্যাঁ সেলিম।
পার্টিসিপেন্ট স্যার হ্যাঁ আলাইকুম সালাম। আনমিউট করে কেমন করে এখন? আমি কি সবারই একসাথে করতে পারবো? জি স্যার, আপনি পারবেন স্যার সবাইকে। দাঁড়ান দেখি তবে করি। আপনি রিকোয়েস্ট করবেন এটা এক্ষেত্রে। ও এক্ষেত্রে একসাথে আর কমন হবে না, না তাহলে আপনারা করে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার নাইস ক্লাস স্যার। স্যার একটা কোশ্চেন হচ্ছে, রেপিড রুল ইন এর ক্ষেত্রে বলছিলেন যদি ইনিশিয়াল হাই সেনসিটিভিটি ট্রোপোনিন এটা বেশি থাকে তাহলে আমার এই রেপিড রুল ইন হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে স্যার তার সেকেন্ড স্যাম্পল করা দরকার আছে কিনা, নাকি একটা করেই তো আমি রুল ইন করে ফেলতে পারলাম বেশি ছিল? সেকেন্ড স্যাম্পল লাগবে করা, মানে মানে রেপিড রুল ইন করছে। আপনি যদি খেয়াল করেন দেখেন রেপিড রুল ইন করছে কিন্তু দুইটার পরে, মানে দুইটা লেখা আছে। হ্যাঁ দুইটা করে তারপর করছে। আচ্ছা কেমন করে এটা নিতে পারবে? ফার্স্ট স্যাম্পল হাই এবং সেকেন্ড স্যাম্পল অলসো মোর হাই, এটা হলো স্যার এটার পরে করছে কিন্তু হ্যাঁ ওখানে লেখা আছে হাই অর 1 আওয়ার, এই অর লেখা আছে স্যার এখানে স্যার, যে ফিগার 3 একটা গ্রাফ দেখাছিলেন স্যার। হ্যাঁ ওখানে ওই যে দুইটা স্যাম্পল করার পরে, কারণ মানে সব ইনিশিয়ালি যে স্যাম্পল থাকবে সেই স্যাম্পলের পরে 1 ঘন্টা পরে, তারপরে হলো যে ওখানে ইসিজি চেঞ্জ আছে এবং এনজাইম চেঞ্জ আছে, তিনটের যে কোনো একটা হলেই। স্যার থার্ড স্যাম্পল তো শুধু যারা অবজারভেশন থাকবে তাদের লাগবে না স্যার? থার্ড স্যাম্পল পরপর দুইটা নরমাল থাকলে তাদের জন্য। আচ্ছা এটা কই গেল? জুম মিটিং এ আমি ছোট হয়ে গেলাম কেন? খুঁজে পাই না। হ্যাঁ এবার পাইছি সবাই। আচ্ছা ওইটা যদি দেখতে চাও তোমরা তাহলে ওইটা হলো প্রথম মানে এই জায়গাটায়, তাই তো? জি স্যার। স্যার এটা দেখা যায় শেয়ার হয়নি স্যার, শেয়ার হয়নি স্যার। ওকে জুম ইন যদি না হয় তাহলে শেয়ার স্ক্রিন দিলে এটা দিলে আমি জুম বন্ধ করছিলাম তো এই জন্য চালু হচ্ছে স্যার এখন। হ্যাঁ এখানে বড় করে দেখো এলে যে মানে সেকেন্ড স্যাম্পল করার পরে মানে এই যে সিপিআর এসটি সেগমেন্ট ইলেভেশন ট্রোপোনিন রয়েছে, এটা থাকলে সেকেন্ড স্যাম্পল করার সময় তারা বলছে যে যদি উপরের যে কোনো একটা থাকে তাহলে সে রেপিড রুল ইন হয়ে যাবে, তখন সেকেন্ড স্যাম্পল আর লাগবে না। সেকেন্ড স্যাম্পলের আগেই বলছে, এখানে কিন্তু আর নাই, কারণ এখানে ইনিশিয়ালি মানে প্রেজেন্টেশনে হাই এবং এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, পেশেন্টের সিপিআর চলতেছে অথবা শকে আছে, এই পেশেন্টের আর সেকেন্ড স্যাম্পলের দরকার নাই, এটা ইনিশিয়ালি এইভাবে হবে। এবং মানে নতুন গাইডলাইন এটাও আছে, যদি পেশেন্টের কিউ ওয়েভ ডেভেলপ করে যায় তাহলে তার ট্রোপোনিন ছাড়াও আপনি ডায়াগনোসিস করতে পারেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ক্লিনিক্যাল সিনারিও যদি ফিগার 3 তে স্যার এমনই বলা আছে স্যার। ফিগার 3 টা স্যার আপনার দেখাইছিলেন স্যার, ওই যে সাসপেক্টেড নন এসটিএসিএস ফিগার 3 এটা এই জায়গায় বলছিলেন স্যার হাই অর 1 আওয়ার, যেটা রুল ইন স্যার। হ্যাঁ এটা রুল ইন রুল আউট দুইটাই 1 ঘন্টার মধ্যেই। জি স্যার 1 ঘন্টার মধ্যে যদি বেশি থাকে সেটা হলো রুল। এটা এখানেও আছে, এখানে রুল ইন নাই এটার মধ্যে। স্যার এখানে দেখা যাচ্ছে স্যার শুধু এসটি এলিভেশন থাকলে সেকেন্ড স্যাম্পলটা লাগবে না, যদি এসটি এলিভেশন থাকে। এসটি এলিভেটেড প্লাস ইনিশিয়াল ট্রোপোনিন বেশি। জি স্যার এসটি এলিভেশন ট্রোপোনিন বেশি প্লাস ক্লিনিক্যাল সিনারিও, যদি পেশেন্ট সঙ্গে থাকে সিপিআর থাকে, এই তিনটে কি বলছে? ক্লিনিক্যাল সেটিংস, ইসিজি, এনজাইম, এই তিনটের হ্যাঁ if any of the above consider direct rule-in কে তখন আর নন এসটি এসিএস তো সে থাকতেছে না, তখন এসটি এলিভেটেড এমআই হয়ে গেছে।
Adab sir. আদাব। Sir, there are several cause of chest pain. তো এরকম কোনো এভিডেন্স আছে কিনা যে ট্রোপোনিনাই এত গুণ বাড়লে যে এটা কার্ডিয়াক ইন্ডিকেট করে, এত গুণ বাড়লে এটা নন কার্ডিয়াক ইন্ডিকেট করে, এরকম কোনো গাইডলাইন? হ্যাঁ, এবার নতুন গাইডলাইনে তো বলে দিছে। জি স্যার, এটা বলছে। এই যে নতুন গাইডলাইনে কিন্তু এইটা গত গাইডলাইনেও ছিল না। এই গাইডলাইনে বলে দিয়েছে যদি এটা 5 গুণের বেশি হয় তাহলে এটা মানে টাইপ 1 অ্যাথেরোথ্রম্বোটিক। টাইপ 1। জি স্যার, আর অ্যাথেরোস্ক্লেরোটিক। টাইপ 2 বলছে 3 গুণের বেশি হলে। এটা তুমি শোনো নাই? আমি তো অনেকক্ষণ ধরে এটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। শুনছি স্যার, ইলিভেশন অফ ট্রোপোনিনাই বাই 5-fold of upper liver is suggestive of type 1A. আর elevation of troponin by 3-fold of upper liver is suggestive of type 2A. তো শুনছি এটা। কিন্তু আমি তো কার্ডিয়াক নন কার্ডিয়াক ইয়ে করলাম, আইপিডিআর একটা ক্লাস করলাম সপ্তাহখানেক আগে। তো ওরা বলবো একটা ইয়েতে 10 গুণ বাড়তে হবে। এই কারণে না, 10 গুণের কোনো শোনো, 10 গুণের কোনো এভিডেন্স এখন পর্যন্ত নাই। সেটা হলো তোমার 10 গুণ বাড়বে সেটা হলো বাইপাস করার সময়। যদি তুমি টাইপ 5 এমআই বলতে যাও তাহলে তোমার বলতে হবে 10 গুণ বাড়তেছে। আর মানে 5 গুণ বাড়বে হলো এটা ছিল আগে পিসি এর সময়। এখন তারা মানে নরমাল রেজের যে টাইপ 1 এমআই বলতে গেলে তারা এটা বলতেছে 5 গুণ বাড়লে টাইপ 1 এমআই। ওই দিক থেকে নতুন করে ডেফিনেশন রিডেফিনেশন এখনো আসে নাই। মানে টাইপ 3, 4, 5 এর রিডেফিনেশন হয় নাই। এখন এটা তো রিডেফিনেশন করবে হলো মানে এরা ইউনিভার্সাল ডেফিনেশন এখন 4th ডেফিনেশন চলতেছে 2018 পরে 22 মানে করবে কিনা, মানে সরি 20 তো শেষই হয়ে গেল, 21 করবে বা 22 করবে কিনা মানে কোনো পাই নাই, ইন্টিমেশন পাই নাই যে নতুন করে ডেফিনেশন হইতেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের হসপিটালে স্যার অনেক রোগী একসাথে 2-3টে রোগীও আসে। তো আমরা দেখি নন একুইটামাই ইনফিরিয়র বা এন্টেরিয়র যেটাই হোক, কিন্তু আমরা যখন তাকে ওষুধগুলো দিতে যাই এক্ষেত্রে আমাদের ডিলে হয়ে যায় অনেক বেশি। যেমন আমাদের সবগুলো ওষুধ না আসলে আমরা শুরু করি না, কার্ডিনেক্স আমরা দেই না। তো এই ডিলেটা আমরা কমানোর কোনো সিস্টেম বা স্টেপ কিছু নেওয়া, পদক্ষেপ কিছু নেওয়া যায় স্যার? আমি বুঝি নাই কার্ডিনেক্স দেই না মানে কি স্যার? মানে আমাদের যে রোগীগুলো আছে একুইটামাই এন্টেরিয়র বা ইনফিরিয়র যেটাই হোক, এস্টিলেটেড এমআই বা নন এস্টিএমআই হোক, তো এই রোগীগুলোকে আমরা ট্রিটমেন্ট শুরু করতে আমাদের এই ওয়ার্ডে আসার পরও আধা ঘন্টার মতো বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। এই সময়টা কমানোর কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা স্যার এই ব্যাপারটা? আপনি কোন কোন ব্যারিয়ারে আপনি ফেস করেন সেটা হলো, এটা হলো আপনার থেরাপিউটিক ইনিশিয়েশন। আপনার কিছু মানে প্রবলেম থাকবে, পেশেন্টের কিছু প্রবলেম থাকবে, আর কিছু সিস্টেমের প্রবলেম থাকবে। এগুলো প্রত্যেকটা আপনি আইডেন্টিফাই করে আপনি নিজেই দূর করতে পারবেন। আপনি চিকিৎসা মানে একটা রোগীর মানে লাগবে মানে থ্রম্বোলাইটিক লাগবে, ঠিক আছে, থ্রম্বোলাইটিক লিখে দিচ্ছেন, কিনে আইনে দেরি হবে। এর আগে আপনি বাকি যেগুলো আছে এগুলো তো আপনি শুরু করে দিতে পারেন। আপনি অ্যান্টিপ্লেটিলেট এগুলো দিতে পারেন, অ্যানালজেসি আপনি দিয়ে দিতে পারেন, আপনি অ্যান্টিকোয়াগুলেন্টও তারে আপনি দিয়ে দিতে পারেন। আমাদের ওয়ার্ডে একটা কমন প্র্যাকটিস হলো স্যার, রোগীরা যদি সব ওষুধ কিনে না আনে তখন পর্যন্ত আমরা লোডিং ডোজ গুলো খাওয়ানো হয় না। এটা আমি অনেকদিন ধরে অবজার্ভ করছি। মানে দেয় না। আমি তো কোনো সময় বলি নাই, করি নাই। না স্যার, আমরা তো খাওয়াই ফেলি স্যার, লোডিংটা খাওয়াই ফেলি, শুধু এই যে এটা যদি কেউ করে হয়তো কোনো ইন্টার্ন হয়তো চালু করছে, ওইটা ফলো করতেছে। না স্যার, ইন্টার্ন করে না স্যার। না স্যার, ইন্টার্ন না স্যার, স্যার লিভার ক্ষেত্রে গেছে স্যার, সিস্টাররা এটা লোডিংটা খাওয়াইতে বলি আমি তাড়াতাড়ি, আর বাকিগুলো যেগুলো আনতে হয় সেগুলো তো আনা লাগে। নিজে গিয়ে সিস্টারকে বলে খাওয়াইতে হবে। কামাল ওটা নিজে গিয়ে দায়িত্ব নিয়ে সিস্টারকে বলতে হবে। আমি সেটাই বলছি। আমার তো মনে হয় না, মানে আমি কোনোদিন বলছি বা সেলিম স্যার কোনোদিন বলছে, মোখলেস স্যারও কোনোদিন বলছে যে এটা সব আসার পরে তারপর শুরু করবে। আমাদের তো মনে হয় না, আবার স্যাররাও প্র্যাকটিস করে, এটাও মনে হয় না। আসার সাথে সাথে এমনকি তাদের চেম্বারে গেলেও তারা সাথে সাথে ওই ফিজিশিয়ান স্যাম্পল থেকে ঔষধ বের করে তারা খাওয়াই দেই যে তুমি এই কটা খেয়ে তাড়াতাড়ি হাসপাতালে দিকে আগাও।
আর তো কিছু স্যার দিতে পারি না, ওইটা একটা স্প্রে দিয়ে একটা ঔষধ দিয়ে তারপর বলি যে তুমি স্যার আমরা হাসপাতালে রোগীতে নিয়ে আসার চলো। সাথে সাথেই ট্রিটমেন্টটা বলে দেই বা লিখে দেই স্যার। আমাদের ট্রিটমেন্ট লিখতে 5 মিনিট 7 মিনিট লেগে যায় বা এর মধ্যে আমরা শেষ করে ফেলি। প্রশ্ন হচ্ছে স্যার আমরা যখন বলি সিস্টারদের তো বলা হচ্ছে সব ওষুধ নিয়ে আসো, লিপা হয়তো ওই জায়গাটায় খেয়াল করছে কিনা জানি না স্যার। ওই আমরা সিস্টারকে তো যতই বলি যে দেওয়া হবে যে না দিব এটা বা দিচ্ছি, শোনো, কিন্তু আসলে এইটা সব ওই যে না ওই আসলে দেয় সিস্টারকে তো কন্ট্রোল করতে হবে। না না সিস্টার কন্ট্রোল করার না। তুমি ওই যে সিস্টার আমি কন্ট্রোল করার এখনই দরকার বলি নেই, তুমি খাওয়াই দিতে, আগে সিস্টেমটা। লোডিংটা খাওয়াই দেন, তারপরে হচ্ছে ওগুলো আনবে। লোডিংটা সামনে তারে হ্যাঁ খাওয়াই যেটা আমরা দিলি। যেটা আর আমরা আপনি করি স্যার, শুধু ওর সময় নিজেরা এনে হুম দিয়ে দিই কিন্তু স্যার, এটা কিন্তু নিজেরা খাওয়ানো হয় না, এটা পার্টির কাছে দিয়ে তুমি দিই। যদি একটু খেয়াল করে দেখো এটা খাওয়ায় না ওরা। আমি অনেকদিন খেয়াল করছি এটা ওরা দেয় না, আচ্ছা ঠিক আছে, ওরা আজকে একসাথে থেকে দেয়। খেয়াল করেন এবং এটারে আপনারা অ্যাটলিস্ট মানে অ্যান্টিপ্লেটিলেট গুলো আপনারা শুরু করাই দিন। জি স্যার। জি স্যার। অ্যান্টিপ্লেটিলেট এবং নাইট্রেটস এগুলো শুরু করে দিন, তাহলে অ্যাটলিস্ট পেশেন্টের কিছুটা বেনিফিট হবে। কারণ হইতেছে কি, আপনি মানে আসবে এখন এই যে অ্যান্টিপ্লেটিলেট যেটাকে দিবেন সেগুলোর কাজ শুরু হইতে আপনার 4 থেকে 6 ঘন্টা লাগে। আপনি ক্লোপিডোগ্রেল যদি দেন এবং যদি আপনি শুধুমাত্র প্রাসুগ্রেল দেন তাহলে সেখানে আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সে মানে কাজ হয়। এই যে টাইমটা এই টাইমটায় এই জিনিসগুলো আসে। স্যার আরেকটা প্রেজেন্টেশনে বলছিলেন বা আমাদের স্যাররা অনেকে শুনছিলাম স্যার, যে আমরা যে কুস্ক্রিন গুলো খাওয়াই বা যেটা আমাদের দেওয়া হয় এগুলো হচ্ছে এন্টেরিক কোয়েটেড। তো এন্টেরিক কোয়েটেড গুলো যেগুলো আছে স্যার সেগুলো কাজ করতেই 2 ঘন্টা বা 3 ঘন্টা লেগে যায়। তো এখন বলছিলেন স্যার কোন একটা প্রেজেন্টেশনে অন্য কোন এক স্যার বলছিলেন যে এমন একটা ট্যাবলেট আছে যেটা সাথে সাথে কাজ করে, যেমন ইকোস্প্রিন, এটা কোন একটা কোম্পানির। কিন্তু স্যার আমরা জানি না আসলে এরকম কোনো আছে কিনা যেটা আগে নাকি ছিল ডিসপ্রিন বা এরকম টাইপের, এখন কি এরকম পাওয়া যায় যেটা সাথে সাথে কাজ শুরু করবে? শোনেন, মানে এই মানে রিকমেন্ডেশন এসএসসি আহার রিকমেন্ডেশন হইতেছে নট এন্টারিক কোটেড অ্যাসপিরিন, স্যার নট এন্টারিক কোটেড অ্যাসপিরিন। সেটা ইকোস্পিরিন এন্টারিক কোটেড অ্যাসপিরিন, ইকোস্পিরিনকে আপনি দিবেন না। সেক্ষেত্রে আপনি মানে ওই যে আছে মানে কার্ভা আছে, আপনি কার্ভা ইউজ করতে পারেন। ডিসপ্লিন এখন আর নাই দেশে, আগে ডিসপ্লিন ছিল। মানে আপনি কার্ভাকে ইউজ করতে পারেন, কার্ভা হলো নন এন্টারিক কোটেড। এবং যদি মানে যেটাই হোক না কেন কার্ভা দিতে হবে এমন কথা নাই, যেটা নন এন্টারিক কোটেড সেটাকে আপনি উৎসাহিত করবেন। গাইডলাইনে ডিরেক্টেড এইভাবেই বলা, একদম পরিষ্কার স্পষ্ট বলা আছে, নট এন্টারিক কোটেড অ্যাসপিরিন। স্পেশালি যখন প্রথম দিকে আপনার লাগবে আপনি তারপর লং টার্মে মেনটেনেন্সে আপনি অ্যান্টারিক কোটেড দেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ইনিশিয়ালি যেটা দেবেন, এই জন্য বলে অনেক সময় দেখবেন যে আগে চাবাইয়া তারপরে আপনি চুষে ফেলেন। আগে ডিসপ্লিন দিতে চুষে খাওয়ার জন্য, ডিসপ্লিন চুষে খাইলে ওটা তাড়াতাড়ি মানে ডিজলভ হয়, তাড়াতাড়ি এটা কাজ করে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোয়ারি ছিল স্যার, একটু স্যার ওই দিন হচ্ছে আমার ডিউটিতে স্যার, আমার ডিউটির সময় একটা রোগী আসছে স্যার, অ্যাকিউট এসটিলি মানে অ্যাকিউট অ্যান্টিডিউরামাই 4 ঘন্টার ব্যথা নিয়ে, এবং রোগী হচ্ছে স্যার লোডিং ডোজ হিসেবে স্যার টিকাগ্রেলর 180 মিলিগ্রাম খেয়ে আসছে। এখন এই রোগীটাকে কি আমি থ্রম্বোলাইটিক্স দিতে পারবো স্যার? হ্যাঁ দিতে পারবেন, দিবেন না কেন? দেওয়া যাবে। ঠিক আছে, শোনেন মানে আজকে তো পড়াইনি, পরবর্তীতে টিকাগ্রেলর খেয়ে আসছে স্যার 180 হ্যাঁ মিলিগ্রাম। শুনেন, টিকাগ্রেল এখন হইতেছে মানে ইন বিটুইন whether you should proceed with invasive or non-invasive procedure. Ticagrelor may be considered in case of non-ST elevated MI. এবং মানে এসটিএম এর ক্ষেত্রে এখনো এটা প্রাইমারি পিসি এর সাথে সম্পৃক্ত করা আছে। হয়তো গাইডলাইন মানে 17 পরে 2021 নতুন গাইডলাইন আসবে, নতুন গাইডলাইন আসলে তখন এটা দেখা যাবে। কিন্তু এখন এরা করে দিছে মানে অলরেডি। তো আমি পরের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই এটার মধ্যে দেওয়া আছে যে টিকাগ্রেলকে মানে ইন বিটুইন করে দিছে, শুধুমাত্র প্রাসুগ্রেলটাকে রাখছে যে প্রাইমারি পিসিআই যদি করেন, প্রাসুগ্রেলকে সেই ক্ষেত্রে রিজার্ভ রাখছে যে প্রাসুগ্রেল প্রাইমারি পিসিআই ছাড়া অন্য ক্ষেত্রে দিলে ব্লিডিং রিস্ক বাড়ে যদি তার থাকে। কিন্তু টিকাগ্রেল আপনি ইউজ করতে পারবেন whether you মানে proceed for initially invasive strategy
or মানে কনজারভেটিভ স্ট্র্যাটেজি, আপনি সেই ক্ষেত্রে মানে নন এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। এসটি এলএমআই এর ক্ষেত্রে এখনো আসে নাই, এখনো এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে যদি আপনি থ্রোম্বোলাইটিক দেন তাহলে ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। স্টিল 2017 গাইডলাইনে এটাই আছে, এটাই ড্রাগ অফ চয়েস। এই ক্ষেত্রে দিলে আপনার মানে বয়স যদি 75 এর উপরে হয় এবং যদি তার রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকে, লিভার ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে ব্লিডিং রিস্ক তার বেশি থাকবে। এই ক্ষেত্রে পেশেন্টটাকে একটু ফলো আপ করতে হবে। কিন্তু আইডিয়ালি মানে আপনার মানে থ্রোম্বোলাইটিক দিলে, আমার শেষ করি, আইডিয়ালি আপনি যদি থ্রোম্বোলাইটিক দেন একুট এসটি এলিভেটেড এমআই তে, তাহলে ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। জি স্যার। এখন মানে স্যার আমার রোগীটার খেয়ে যদি ফেলে আমি কি করব তাকে? আমি কি সেজন্য তাকে মানে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া বন্ধ করব কিনা? না, স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া বন্ধ করবেন না বা থ্রোম্বোলাইটিক দেওয়া বন্ধ করবেন না, এই ক্ষেত্রে দেবেন, কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে যে ব্লিডিং রিস্ক হওয়ার সম্ভাবনা তার বেশি থাকবে। এই পেশেন্টগুলো ফলো আপে রাখতে হবে এবং রিভার হ্যাজব্লেটের মতো যে সমস্ত কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো রিভার্সেবল ফ্যাক্টর গুলোকে আপনি ডিল করবেন। হাইপারটেনশন, হার্ট ফেইলিওর, তারপরে যে মানে রেনাল ফাংশন, লেভেল ইএস মানে এবং অ্যান্টিকোগুলেন্ট থেরাপি যেগুলো আগে থেকে পাইতেছিল এগুলোর আপনি অ্যাডজাস্ট করবেন। দরকার হলে আপনি অ্যানক্সাপাইরিনের ডোজ আপনি কমাই দিবেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু নন এসটিএসসিএস এ কিন্তু টিকাগ্রেল চলে আসছে। নন এসটিএসসিএস এ আপনি মানে যদি হয় ডায়াগনোসিস হয় যে নন এসটিএসসিএস এবং সেটা যদি এমআই ডায়াগনোসিস হয়, নন এসটি এমআই পরবর্তীতে ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু টিকাগ্রেল দিতে পারবেন। আমি আজকে আসি নাই অ্যান্টি থ্রম্বোটিক থেরাপিতে। অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি যখন আসবে তখন দেখবেন যে আপনি অ্যান্টি থ্রম্বোটিকের ভিতরে অ্যান্টিপ্লেটলেট কি কি দিতে পারবেন, অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি দিতে পারবেন। এ মাসে তো আবার পাওয়া যাবে না, সুযোগ পাওয়া যাবে না ক্লাসের? জি স্যার, পাওয়া যাবে স্যার, পাওয়া যাবে। মানে আরো 1-2টা ক্লাস লাগবে স্যার। একটা কনফিউশন রয়ে গেছে স্যার, এটা আমি আগেও করছিলাম। প্রশ্নটা হচ্ছে রোগীটা এসটি এলিভেটেড এমআই প্রথম ইসিজি ছিল 15 মিনিট বা 20 মিনিট পরে স্যার তার আমরা যখন করছি ইসিজি আবার নরমাল হয়ে গেছে, কিন্তু ট্রোপোনিন আমি করে দেখছি ট্রোপোনিন অনেক বেশি ছিল। আমরা এটা অনেক সময় ভ্যাসোস্পাজম বলি স্যার। প্রথম কথা প্রশ্ন হচ্ছে স্যার, এই রোগীকে আমি কি ডায়াগনোস লেভেল করব? এটা কি এসটি এলিভেটেড এমআই হিসেবে লেভেল করব, যেহেতু ফার্স্ট যে এসটি এলিভেশন ছিল, পরেরটা নাকি নন এসটি এমআই হিসেবে লেভেল করব? এটা আমার একটা কনফিউশন রয়ে গেছে স্যার। আচ্ছা, পারসিস্টেন্ট এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই বলতে গেলে 20 মিনিটস তোমার এসটি সেগমেন্ট ইলেভেশন থাকতে হবে। পারসিস্টেন্টলি যদি কোনো এসটি ইলেভেশন 20 মিনিটস না থাকে, তুমি তাকে পারসিস্টেন্ট এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই বলতে পারবে না। সেই ক্ষেত্রে এটা ভ্যাসোস্পাজম হিসাবেই আসবে এবং ডায়াগনোসিস তার আসবে নন এসটি এলিভেটেড এমআই বলো অথবা মানে নন কিউ এমআই বলো, যেটাই বলো, কিন্তু এসটি এলিভেটেড এমআই বলতে পারবে না। এসটি এলিভেটেড এমআই বলতে গেলেই তোমার বার দেওয়া আছে, এই বারটা পারসিস্টেন্টলি এলিভেটেড থাকতে হবে। জি স্যার, এটাই বলছে নিউ গাইডলাইনে স্যার, এই কথাটাই বলছে স্যার। নিউ গাইডলাইন এটা পুরানো গাইডলাইন। শোনো, এটা হলো 2011 গাইডলাইন থেকে এটা আছে। 11, 15 এবং আজকে 20, এই 2-3টা গাইডলাইনই একই জিনিস দেওয়া আছে। কামরাজ সাহেব, আমি ক্লাস নিচ্ছি। আমি ক্লাসের মধ্যে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। আর কোনো কোশ্চেন না থাকলে স্যাররা কিছু বলতে চাইলে বলেন। সেলিম, আপনি তো আছেন, আর কি আছে দেখি? না স্যার, ওই মানে প্রথম হলো স্যার যে ডাক্তার কামাল যে কোশ্চেনটা রেজ করলো যে ওয়ার্ডের ম্যানেজমেন্টের ব্যাপারে, আসলে এটা তো অনেক একটা পুরাতন ইস্যু। আমার মনে হয় যে কেন যে এটা ডিটোরেট করলো, কারণ সবসময় কিন্তু আমরা ইসিজি বেসড ম্যানেজমেন্ট দেই না, আমরা ইসিজি বেসড ম্যানেজমেন্ট দেই, ট্রোপোনিন বেসড ম্যানেজমেন্ট আমরা দেই না। কারণ তোমার এই যে বললা টাইমের একটা ফ্যাক্টর আছে, ট্রোপোনিন আসার বিষয় আছে। এই জন্য তুমি যদি ক্লিনিক্যালি এটা হাইলি সাজেস্টিভ অফ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ হয়, হ্যাঁ, আমরা অবশ্যই আইদার আনস্টেবল এনজাইনা হবে অথবা ট্রোপোনিন আই হবে অথবা আর্লি স্টেজ অফ এমআই হবে। এই তিনটার যে কোনো একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় ইনক্লুডিং লোডিং সহ এনক্সাপারিন সহ
টোটাল ম্যানেজমেন্টটা আমরা দিয়ে দেওয়াই বেটার। কারণ আমাদের কাছে যে এটা আমাদের যে সিস্টেম আছে ওইটা আমরা এই টপোনিন বেসড ম্যানেজমেন্ট আমরা দিতে যাবো না, কারণ আমাদের এই মেন পাওয়ার নাই। আমাদের ক্লিনিক্যাল বেসড ম্যানেজমেন্টটা দেওয়াটাই তোমাদের জন্য হচ্ছে বেস্ট। এটা এবং এটা নার্সিং স্টাফ কিভাবে করবে সেটা তোমাদের দায়িত্ব, যারা ওয়ার্ডে কাজ করো। কারণ তোমরা এটা আমাদের সাপোর্ট বলতে এটা তো একটা গাইডলাইন ভিত্তিক সাপোর্ট, আমাদের বলাই আছে এগুলা। হ্যাঁ, শুধু তোমরা সিস্টেমকে বলতে হবে যে এইভাবে রোগী আসতে দিবেন, এবং অবশ্যই প্রথম ইসিজি তো তোমরাই দেখবে, এটা তো ইন্টার্ন কিংবা নার্স দেখবে না। তোমরাই দেখে ডিসিশন নিতে হবে এটা আইতা আনস্টেবল দেন না নন এসটিএমআই ওর এসটিএমআই, তখন লিখে দিবে যে এই ম্যানেজমেন্ট দেন। হ্যাঁ, যদি না থাকে আনতে দেরি হয় সেটা ডিফারেন্ট, বাট তোমার অ্যাডভাইসের কারণে যদি দেরি না হয় সেটা আমার পরামর্শ থাকবে। তোমাদের অ্যাডভাইস থাকবে যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, আমি যখনই পেশেন্ট দেখবো সেই পেশেন্টকে আমরা এই ম্যানেজমেন্টটা আমরা দিয়ে দিব। আচ্ছা, নেক্সট হলো স্যার, যে একটা কথা বলছিলেন এখানে যে 5-fold ইনক্রিজ হলে স্যার টাইপ 1 আর 3-fold ইনক্রিজ হলে টাইপ 2 কি এরকম স্পেসিফিক নাকি না স্যার? মানে টাইপ 2 হলে হ্যাঁ সেলিম, এইটা এইবার গাইডলাইনে স্পেসিফিক না, করে দিছে। একে টাইপ 2 বলছে নাকি স্যার? না টাইপ 2 না, হ্যাঁ টাইপ 2 বলছে, হ্যাঁ টাইপ 2 বলছে। এই যে আমি টাইপ লাইনটা 3-fold হলে টাইপ 2। হ্যাঁ টাইপ 2 মানে এমআই বলে দিছে। এইটাই হলো মানে এইবার মানে গাইডলাইন স্পেসি, এই যে এই গাইডলাইনে এটা হয় নাই, শেয়ার হয় নাই। হ্যাঁ, এইখানে এই ঝামেলাটা নতুন করে দিছে, সুন্দর করছে। এটা আমরা আগে থেকে খুঁজতেছিলাম যে কত পারলে আমরা বলবো যে এটা টাইপ 1 এমআই, কত পারলে বলবো টাইপ 2 এমআই, আমাদের কাছে আগে ছিল না। এখন একদম বলে দিছে যে এটা ইলেভেশন অফ বিয়ন্ড 5-fold আপার লিমিট have a high 90% positive predictive value for acute MI type 1 আর হ্যাঁ আর elevation up to 3-fold of upper reference limit have only limited, that is 50% positive predictive value for and may be associated with a broad spectrum. না তাহলে স্যার মানে টাইপ 2 স্পেসিফিক না মনে হয়, মানে স্যার এটা ইন জেনারেল মানে টাইপ 1 এর ভিতরে স্পেসিফিসিটি কমাই দিচ্ছে স্যার। না এটা আছে আরেক জায়গায় লেখা আছে elevation of a 3-fold মানে upper reference limit have only limited value for AMI and may be associated with broad spectrum condition. এটা ওই ভিতরে যখন বর্ণনা করছে এখান থেকে নিয়ে হ্যাঁ তখন ওইখানে টাইপ 2 এমআই এর কথা বলছে, এটা টাইপ 1 বলছে। তো নেক্সট এমআই যেগুলো আছে সেটার ব্রড স্পেকট্রাম বলে এখানে কারণ স্যার এটার উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট যে প্রসিডিউর গুলা, যে যদি দেখা যায় স্যার টাইপ 2 এমআই ডায়াগনোসিস অনলি বাই ট্রপোনিন দিয়ে হয়ে যায়, তাহলে তো আবার ইনভিসিভ প্রসিডিউরে যাওয়ার প্রয়োজন নাই, আমরা তো যাওয়া লাগছে না, কারণ আমি জানছি যে এটা টাইপ 2। হ্যাঁ টাইপ 2 এক্স্যাক্টলি সেই পেশেন্ট। ওই যে আপনি খেয়াল করছিলেন কিনা, ওই যে বলতেছিল ওই সেবিন একদিন একটা বলতেছিল রুগী সিভিয়ারলি এনিমিক, ও না বলতেছিল এটা ওই ইউএসএ থেকে ওই যে হাফিজ ভাই বলতেছিল যে রুগী সিভিয়ারলি এনিমিক, রুগীর এমআই হয়ে গেছে, এই রুগীকে মানে ক্যাথ ল্যাবে দৌড়ে টানার তো আমি কোনো প্রয়োজন মনে করতেছি না, এমআই হয়ে গেছে তার মানে এনিমিয়া আছে, তুমি ব্লাড ট্রান্সফিউশন কারেকশন করো, সেকেন্ডারি কজ গুলো ট্রিট করো, তাহলে হবে। হাফিজ ভাইয়ের ওই কথাগুলা খুব মানে ছিল, জাস্টিফিকেশন ছিল, ওই এটা মানে সেমিনারের মধ্যে করোনার মধ্যে বলতেছিল। ঠিক আছে, আমার মনে হয় স্যার ওই যে নেক্সট ক্লাসে স্যার ম্যানেজমেন্ট আলোচনা করলে আরেকটু ক্লিয়ার হবে স্যার আমাদের সবারই। হ্যাঁ এগুলো ওই যে আসতে পারি নাই তো, নেক্সট ক্লাস দেখি কবে ক্লাসটা পাই। আচ্ছা স্যার ঠিক আছে। আর কি আছে? এই আমার শোয়েব ভাই তো আছে। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি খুব সুন্দর মানে এটা আমরা ডে টু ডে লাগতেছে স্যার, আর এটাতে যত বেশি আমাদের কনসেপশনটা ক্লিয়ার থাকবে স্যার, আমরা একেবারে মিনিমাম লেভেলে নামা নেওয়া উচিত স্যার কনফিউশন, এবং আমাদের যত আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত স্যার। আর গাইডলাইন অনুযায়ী আসলে স্যার আমরা অনেকেই আছে গাইডলাইন যেভাবে বলে আমরা স্যার অনেক কিছুই করতে পারি না আমরা স্যার। এই যে গাইডলাইন যে আমরা 1 ঘন্টার এত গুরুত্ব দেয়, 2 ঘন্টা আমাদের স্যার এই যে আমরা এখানে যেভাবে ট্রপোনিন এটা করি সেটা তো স্যার সকালবেলা দিলাম পরের দিন আসে আসে। তো এইখানে এই ক্ষেত্রে স্যার যে আপনি যেটা বলছেন ফোর্থ ইন্টারন্যাশনাল মানে ফোর্থ ডেফিনেশন অফ এমআই, এটা আমাদেরকে সবাইকে ফলো করতে হবে। শুধু ট্রপোনিনের উপরে বেস করলে হবে না, আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট আমাদের কাজে লাগাইতে হবে, এবং আদার রাইজ অফ ট্রপোনিন সেটাও আমাদেরকে রুল আউটের থাকতে হবে এইটাতে। কাজে আমাদের এখানে বিশাল আমাদের সমস্যা, আমরা হাই সেন্সিটিভ করতে পারি না, আবার আমরা স্ট্যান্ডার্ড যেটা করি সেটারও
রেজাল্ট আসে অনেক পরে আসে। তো এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা। আর তারপর হচ্ছে স্যার ইয়েটাতে ওই যে আমরা যেগুলো এস্টিমেটেড এমআই স্যার, আমার গাইডলাইন যেটা বলে সেটাতেও বলে কিন্তু স্যার যে ফার্স্ট স্যাম্পল আমাদেরকে হাই সেন্সিটিভ করতে হবে, সেকেন্ডটাতে যাই আমরা এনি যদি শক থাকে বা ইয়ে থাকে, পেশেন্ট এসটি এলিভেশন থাকে, তাহলে একটা রুল ইন হয়ে যায়। কিন্তু আমরা সেই ক্ষেত্রে তো স্যার আমরা ইয়ে করি না, আমরা ট্রোপোনিনে করি না। এসটি এলিভেশন এমআই গুলাতে আমরা স্যার সরাসরি আমরা এসটি এলিভেশন এমআই উইদাউট ট্রোপোনিন ছাড়াই আমরা চেস্ট পেন থাকলে এসটি এলিভেশন থাকলে সেটাতে আমরা ইয়ে করে ফেলি স্যার। আর এই যে তো এটা যদি স্যার এটা আমরা কি আরো মানে আমাদের যদি পেশেন্ট সার্ভিস বা ইয়ের জন্য যদি স্যার আমরা কি যে জায়গা থেকে স্যার ট্রোপোনিন আমরা করাই স্যার, তারা কি আরো কম বা আমাদের ওভার টেলিফোনেও কি স্যার আমাদেরকে ইয়েটা দেখ স্যার, এটা করার কি কোনো সম্ভাবনা আছে কি আছে না স্যার, আমাকে রেজাল্টটা দিয়ে দেওয়া স্যার, এইটা যদি করতে হয় তাহলে খুবই এটা হলো আপনার আমরা রেগুলার এক জায়গাতে করে আসতেছি দীর্ঘদিন ধরে করে আসতেছি। ওনারা যদি একটা আমাদের কোনো ওভার ফোনেও যদি আমাদেরকে জানাই দিতে পারে পরে রেজাল্টটা আমি কি এই ক্ষেত্রে বলতে পারি স্যার? স্যার এই ক্ষেত্রে বলতে পারবো স্যার? স্যার যে ওনারা যে রিপোর্টটা করে ওটা কিন্তু উইদিন 15 মিনিটস বা 20 মিনিটস এর মধ্যে হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে স্যার ওরা ওদের যে কম্পিউটারে কিন্তু তারা রেখে দেয় এটা, যেমন এটা প্রিন্ট করে আসতে আসতে অনেক সময় লাগে। স্যার ওরা যে একটা জায়গায় যদি তারা এগুলা এমন ভাবে আপলোড দিয়ে রাখে, আর আমরা যদি ওই জায়গাটায় দেখি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ রোগীদের আমাদের ইয়ে থাকবে স্যার, রিসিপ্ট থাকবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা চেক করে আসলে নিয়ে নিতে পারি। এমন কিছু যদি স্যার আমাদের স্যাররা যদি বলেন তাহলে আমার মনে হয় এটা সম্ভব স্যার, এটা খুব ইজি হয় স্যার। আচ্ছা, এটা একটা পয়েন্ট করলাম স্যার, তো খেয়াল করলেন এটা। আর দ্বিতীয় হচ্ছে কি আমাদেরকে টপোনিমের উপর শোনা শুধু আমাদের ফোর্থ ইন্টারন্যাশনাল ডেফিনেশনটা আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে, ওইটা ফলো করতে হবে। এখানে ইসিজি চেঞ্জ আছে এবং স্যার বারবার বলছেন যে ইভেন যেখানে এসটিএলডে এমআই আছে সেখানেও যদি ইসকেমিক অরিজিন না হয় সেখানেও কিন্তু রুল আউট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাতে নন কার্ডিয়াক হওয়ার কারণ আছে। ইসকেমিক অরিজিন কিনা চেস্ট পেইনের, টিপিক্যাল চেস্ট পেইনরা এটা নন স্পেসিফিক চেস্ট পেইন কিনা না, এসটি এলিভেশন আছে কিনা না, এবং ইকো এবং থার্ড স্যাম্পলের সময় কিন্তু বলছে প্লাস ইকোকার্ডিওগ্রাফি। আমরা কোভিড সময় আমরা ইকো করি না বা কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যেসব পেশেন্টের ক্ষেত্রে সময় পেশেন্টের রেফারেন্স, পেশেন্ট কার কাছে আসছে কি আসছে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, বা অনেকের ঝামেলা এড়াবার জন্য আমরা এই সময় আমাদেরকে ইকো করতে হতে পারে। ইকো কিন্তু এটা রোল আউট করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইয়ে থাকে। স্যার আমার প্রশ্ন হচ্ছে এখানে স্যার চার্টের মধ্যে স্যার আপনি দেখছেন মাইল্ড এসটি ডিপ্রেশন স্যার, হ্যাঁ মাইল্ড এসটি ডিপ্রেশন বলতে স্যার কি বোঝাচ্ছে স্যার, এই যে প্রথম স্লাইড যেটা দেখাইছিলেন স্যার? আচ্ছা, মাইল্ড এসটি সেগমেন্ট ডিপ্রেশন হলো 0.5 এর মানে মিলিমিটার মানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন বা তার উপরে যদি হয় তাহলে এটা সিগনিফিকেন্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন। এর যদি কম হয় সেটাকে মানে নন সিগনিফিকেন্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন, 0.5 এর নিচে, 0.5 মিলিমিটারের নিচে, এবং এর ক্লিনিক্যাল এর সিগনিফিকেন্স নাই যদি এটা ডাইনামিক্যালি বাড়ে বা না কমে। আর এক ঘরের নিচে নেমে গেলে স্যার তাহলে তো আমরা ধরে ফেলবো স্যার এটা 0.5 মানে এক ঘরের নিচে নামলে তো 0.5ই তো মানে এক ঘরের অর্ধেক। নন এসটিএমআই ডায়াগনোসিস করতে গেলে নন এসটিএমআই 0.5 এর কম যদি হয় সেটার সিগনিফিকেন্ট থাকে না। কিন্তু স্যার ওই আরেকটা যে ফাঁক আছে যেমন স্যার এলবিবির ক্ষেত্রে বা এলবিএইচ স্ট্রেনের ক্ষেত্রে বা অন্য কিছু সেগুলো কিন্তু এসটি ডিপ্রেশন গুলো থাকে, এগুলোও আপনি বলছেন নোটের মধ্যে থাকতে হবে। এই ডায়াগনোসিস করতে গেলে মানে এই ডায়াগনোসিস করতে গেলে তোমার তিনটে জিনিস থাকতে পারবে না। একটা থাকতে পারবে না হলো তুমি যেটা বলছো এলবিবি, আরেকটা থাকতে পারবে না এলভিএস, আরেকটা থাকতে পারবে না প্রি এক্সাইটেশন। এই তিনটে জিনিস না থাকলে তোমার এই ক্রাইটেরিয়া ফুলফিল হবে। ওই তিনটে জিনিস থাকলে এই ক্রাইটেরিয়ার স্পেসিফিসিটি এবং সেনসিটিভিটি কমে যাবে। এই যে মানে আমাদের ইন্টার্নরা মানে ওই যে শিখছে যে লেফট মেইন মানে ডিজিজ ভালো শিখছে। হ্যাঁ, এখন এক তো ইন্টার্ন মানে মেডিসিনে যে সে পেয়ে গেছে লেফট মেইন ডিজিজ, কয় স্যার আমি লেফট মেইন ডিজিজ পেয়ে গেছি। কিরকম? কয় স্যার এবি এর এসটি সেগমেন্ট ইলেভেশন আছে এবং মাল্টিপল লিড স্যার এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। স্যাররা বলছে এটা লেফট মেইন অথবা সিভিয়ার ট্রিপল ভেসেল ডিজিজ, কিন্তু রোগীর তো স্যার কোনো সমস্যা নাই। আমি বলছি হ্যাঁ তোমার ডায়াগনোসিস তো ঠিক আছে, কিন্তু তোমার মানে ইসিজিটা একটু পাঠাও তো দেখি।
তো এটা মানে ইসিজি পাঠাইছে, পর দেখি কি এটা এলবিএইচ এর পেশেন্টের এটা হয়ে আছে। তখন তারা আমি বললাম যে 3টা কন্ডিশন বাদে তুমি ডায়াগনোসিসটা করতে পারবা, যে ক্ষেত্রে মানে ইসিজিতে মানে প্রি এক্সিস্টিং ইসিজি তোমার অ্যাবনর্মালিটি আছে এবং অ্যাবনর্মালিটি হইতে পারে, এরকম কোনো কন্ডিশন থাকলে এইটার স্পেসিফিসিটি কমে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি ডায়াগনোসিস করছো বা ট্রিপল বেসেল ডায়াগনোসিস করছো, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিসিটি তার খুবই কম, হয়তো 10% বা 15%। কিন্তু এটা যদি এলবিএস না হইতো, প্রি এক্সাইটেশন না হইতো, এলবিবি না হইতো, তাহলে এটা 90% হয়ে যেত। হ্যাঁ স্যার, আসলে এই জিনিসটা মনে হয় স্যাররা বলছে, আমরা ভুলে গেছি বা বুঝতে পারিনি। অথবা যখন বলি তো সব কথা তো একসাথে বলা যায় না, কিছু কিছু জিনিস তো হয়তো ওমিট হয়ে যায়, তোমরাও ওমিট করে ফেলছো। তবে একটা জিনিস ভালো হয়েছে, তাদের যে ট্রিপল ডিজিজ, লেফট মেইন ডিজিজ শিখাইতে পারছো, ইন্টার মেডিসিনে যে খুঁজে, এটা তো মানে তোমাদের অ্যাচিভমেন্ট। এবং স্যার আর আরেকটু ওই বলি যে স্যার। এমআই সাথে এলবিবি সাগর পেশা ক্রাইটেরিয়া ফুলফিল করলে হবে। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে কি, ওই যে আমার মনে হয় সবাই জানে, তারপর ডেফিনেশন কিন্তু বলছে ট্রপোনিন রাইজ এন্ড অর ফল। এই জিনিসটা কনসেপশন সবার ক্লিয়ার আছে কিনা না, এই জন্য মেটিকুলাসলি হিস্ট্রি নিতে হবে পেশেন্টের। এই যে অনেক পেশেন্ট কিন্তু কনফিউজ করে ফেলে যে আমার ব্যথা কখন হয়েছে না হয়েছে বলছে। টাইমিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে ট্রপোনিনের যে ডাইনামিকটা যদি জানি, তাহলে কিন্তু 24 আওয়ার্সে সে পিকে যায়, এরপর সে কমতে থাকে এবং 2 সপ্তাহ পর্যন্ত সে থাকে। কাজে পেশেন্টের চেস্ট পেইনটা কখন স্টার্ট হয়েছে, আমরা যদি সেটা হিস্ট্রি থেকে একেবারে না পয়েন্ট আউট না করতে পারি, রাইজ এন্ড ফলের যে ডেফিনেশনটা সেটা আমরা করতে পারবো না। কাজে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এন্ড অর ফল বলছে। কারণ আমরা একটা পেশেন্ট ফার্স্ট স্যাম্পল নিয়েছিলাম 24 ঘন্টার আগে, পরেরটা নিচ্ছি 24 ঘন্টা, এই ক্ষেত্রে কিন্তু ফল হইতে হবে, এখানে কিন্তু রাইজ হইতে হবে। স্যার এম আই রাইট ও রং স্যার? হ্যাঁ স্যার, আমি ঠিক বলতেছি কিনা স্যার, একটু কারেকশন মানে করেন। ওটা তো সবসময় রাইজ হইতে হবে না সেকেন্ড স্যাম্পল, ঠিক আছে, যদি অসুবিধা আমি নাই। 24। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং মেটিকুলাস হিস্ট্রি নিয়ে রাইট এন্ড অর ফলস, এই জিনিসটা আমাদেরকে, এই কনসেপশনটা আমাদেরকে ক্লিয়ার করতে। সবসময় আমরা রাইজ খুঁজি, কিন্তু সময় যদি 24 ঘন্টা পার হয়ে যায়, তখন কিন্তু সেকেন্ড স্যাম্পলে তার ফল হবে। আগেটা রাইট ছিল, সেকেন্ডটা ফল হইতে হবে। আর স্যার যেটা অন্যান্য আদার কজ গুলাতে থাকে, সেগুলা কিন্তু সেকেন্ড স্যাম্পলে অলমোস্ট আগেরটার মতোই একই ল থাকে এবং এবং কাছাকাছি লেভেলে থাকে, কিন্তু ওইরকম ড্রাস্টিক রাইজ বা ফল হয় না। এই যে স্যার আরেকটা, স্যার আপনার একটা অপিনিয়ন চাচ্ছি স্যার। সেদিন কি স্যার আপনাকেও মনে হয় ফোন করছেন যে পেডিয়াট্রিক্স এর শাকিল ভাই স্যার, প্রফেসর, যে ওনার একটা পেশেন্ট ছিল স্যার। হ্যাঁ, তো আমাদের স্যার এই করোনাকালীন সময়ে স্যার, এটা নন এসটি না, এসটি ডিভিশন, আমাদের যারা ফার্স্ট লাইন কাজ করতেছে ওয়ার্ডে, যারা আমাদের সিএরা আছেন বা যারা স্টুডেন্টরা, পেশেন্ট আসলে কি পেশেন্টকে স্যার টেনেকটিভ প্লেস কি অফার করবে কি করবে না স্যার? মানে আমরা তো স্টেপ্টোকাইনেস দিই, আমরা মনে করি পেশেন্ট করতে পারবে না বা সাপ্লাই থাকে। হ্যাঁ, তো শাকিব ভাই বললেন যে আমার উনি আমার দুলাভাই হয় নাকি, ওনার ওয়াইফ আমার খালাতো বোন। তো উনি বললেন যে ওই পেশেন্টটাকে তোমরা ওই টেনেকটিভ প্লেস করলা না কেন? আমরা বললাম যে আসলে এই পেশেন্টের আমরা তো এত ক্ষেত্রে এবং যে ছিল ডিউটিতে, তার জাজমেন্টের জন্য কিন্তু আসলে অনেক হয়েছে। সে কিন্তু অনেক পেশেন্ট হিস্ট্রিতেও কিন্তু অনেক সমস্যা করতেছিল। এবং আহাত ছিল স্যার, আহাত খুব সুন্দর ডিসিশন নিয়ে স্যার যে স্টেপ্টোকাইনেস দিছে, এবং এর জন্য স্যার কিন্তু রেসপন্সও করছে কিন্তু স্যার পেশেন্টের। এবং দেখা গেছে স্যার পরে এলিভেশন নেমে গেছে স্যার, পেশেন্ট হয়েছে। তো ওনারা বলছেন যে না, পেশেন্ট তো মাটিতে আছে বা আছে, তোমরা কিন্তু অফার করতে পারতা। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ওরাও আছে স্যার, আমরা কি এই সময় কি যে কোনো কোন পেশেন্ট স্যার যে এফোর্ড করতে পারবে আমরা জানি না, তো আমাদেরকে টেনেকটিভ প্লেস কি অফার করা উচিত কিনা না স্যার এটাতে? থ্যাংক ইউ স্যার। এটা তো ডেফিনেটলি প্রত্যেকটা মানে স্টেপ্টোকাইনেস এখন আর নো লঙ্গার মানে মানে এই যে কি জানো মানে ড্রাগই না, কোনো জায়গায় ড্রাগ হিসাবে নাই। কিন্তু আমাদের ওই যে মানে আমাদের দেশে, আমরা তো গরিব মানুষ, সেই জন্য আমাদের দেশে এটা এখনো এটা প্রচলিত আছে। আমিও বলছিলাম তাকে কেন মানে দাও নাই, থ্রম্বোলাইটিক দাও নাই, মানে টেনেকটিভ প্লেস কেন তাকে দাও নাই। ও যেটা বলছে আমাকে, স্যার 24 ঘন্টা হয়ে গেছে। তো 24 ঘন্টা হয়ে গেছে রোগীর হিস্ট্রি অনুসারে। তারপর বললাম যে এসটি সেগমেন্টের যে ইলেভেশন আছে, তাতে মনে হয় না যে 24 ঘন্টা হয়ে গেছে, কারণ 24 ঘন্টা হয়ে যেতে গেলে 3টে জিনিস লাগবে।
একটা ডেফিনিট কিউ লাগবে, আর এর হাইটটা কম যাবে এবং টি ইনভার্সন হবে। এইটা মনে হয় না যে তার আর এর হাইটটা কমে গেছে অথবা এসটি সেগমেন্ট রেজলিউশন হয়েছে এবং কিউ ডেভেলপ করছে। তো সেই ক্ষেত্রে বলছে স্যার 12 ঘন্টার বেশি হয়েছে, এই জন্য আর আমরা মানে যদি 24 ঘন্টাও না ধরি 12 ঘন্টার বেশি হয়েছে, সেই জন্য আমরা টেনেক্টেড প্লেসটা স্যার দেই নেই। কিন্তু প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যদি ডিসিশন আসে যে আমরা মানে থ্রোম্বোলাইটিক দেবো, তাহলে সেটা হলো টেনেক্টেড প্লেস ফার্স্ট। কিন্তু এইটা সে কেন যেন আগে বলে ফেলছে, আমিও কথা বলছিলাম, কিন্তু আমার বলার আগেই সে ডিসিশন দিয়ে দিছে যে এটা থ্রোম্বোলাইটিক দিয়ে দেওয়া মানে জন্য ওই এই জন্য। আমি কিন্তু ওই যে শাকিব স্যারের সাথে আপনার কথা বলছি, আমি বলছি আমরা টেনেক্টেড প্লেস অফার করবো তাকে, কারণ আমি টেনেক্টেড প্লেস অফার করবো তাকে বলছি, আর আমার ডাক্তার এই দিক থেকে মানে থ্রোম্বোলাইটিক দিয়ে এই কারণে হ্যাঁ আমার ডাক্তার এই দিক থেকে শুনো, আমার ডাক্তার এই দিক থেকে স্ট্রেপ্টোকাইনেস দিয়ে দিচ্ছে। এখন আমি তো মাঝখান থেকে ফাঁসে গেছি, ফাঁসে যাওয়ার পরে এখন তারে আমি আবার পরে বুঝাইছি যে আপনার পেশেন্ট তো এখন হেমোডাইনামিক্যালি স্টেবল আছে, 24 ঘন্টার মধ্যে আপনি প্রাইমারি পিসিআই করতে পারতেন, সেটা হলো আপনার মানে ইসের মধ্যে ক্লাস 1 ইন্ডিকেশন তারে বললাম, এবং 48 ঘন্টার মধ্যে আপনি অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের আপনি পিসিআই করতে পারেন, সেটা ক্লাস 2A ইন্ডিকেশন। তা বলছে ঠিক আছে আমি ক্লাস 2A তে থাকবো, ক্লাস 2A তে থাকবো, আমি 48 ঘন্টার মধ্যে তার পিসিআই করবো। আমি তারা কিন্তু অফার দিয়েছিলাম যে আপনি 24 ঘন্টার মধ্যে নিয়ে যান, তখন তাকে মানে প্রাইমারি পিসিআই করতে পারবেন, ক্লাস 2 মানে 1 ইন্ডিকেশনে থাকবে। তখন বলছে যে না আমি 24 ঘন্টার মধ্যে নিতে পারবো না। এখন আমি যে আপনি ইচ্ছা করলে মানে ফ্লাইটে উড়ে নিতে পারেন, পেশেন্টের লাভ হবে। তারে আমি মানে মেয়রের ইটাও দিলাম, মেয়রের এক্সাম্পলটা দিলাম। রাত্র 9টায় হয়েছে, আমরা পরের দিন সকাল 6টায় উঠাই দিছি, সকাল 9টার মধ্যে তার হয়ে গেছে, 12 ঘন্টার মধ্যে মেয়রের প্রাইমারি পিসিআই হয়ে গেছে, এবং মেয়রের কোনো মায়োকার্ডিয়াম ড্যামেজ এত বেশি সিগনিফিকেন্ট হয় নাই যেটা ডিটেক্ট করা যায় নাই। কিন্তু উনি প্রথম দিন বলছে না এখানেই থাকুক, দ্বিতীয় দিন উনি আবার ডিসিশন চেঞ্জ করে ওটা নিয়ে গেছে। ওই জন্য বলছে আমি আমার সাথে যখন কথা হয়েছে তখন আমি তাকে বলছিলাম যে থ্রোম্বোলাইটিক আমরা টেনেক্টেড প্লেস দেব, কিন্তু আহাত মাঝখান থেকে 12 ঘন্টা হয়ে গেছে দেখে আহাত মনে করছে যে প্রথম কইছে তো দেওয়ারই দরকার নাই, 24 ঘন্টা হয়ে গেছে, যে হিস্ট্রি দিচ্ছে সেই হিস্ট্রিতে 24 ঘন্টা হয়ে গেছে। এখন ইসিজি দেখার পরে আমি বললাম যে 24 ঘন্টা হয় নাই, তখন টাইনা টুইনা 12 ঘন্টার বেশি হয়েছে, অতএব ওইটা দিচ্ছে। এইটা করছে। আমি একটু অবাক হয়েছি, উনি পেডিট্রিশিয়ান হয়ে স্যার ওই টেনেক্টেড প্লেসের কথাটা একটু জোর দিচ্ছে কেন? ওই যে আপনার সাথে কথা বলে না, আমার সাথে কথা হয়েছে, যে আমার সাথে সকালেই আমার 9টায় আমার সাথে কথা হয়েছে। আর আমাদের কোনো দিয়ে নাই স্যার, আমি হিস্ট্রি নিছি, পেশেন্ট কিন্তু প্রচুর কনফিউশন করছে। পরে যখন চাপ দিয়ে জিজ্ঞেস করলাম যে সবচেয়ে বেশি কখন হয়েছে, তখন বলছে যে গত রাত্রে হয়েছে স্যার এই জিনিসটাতে। এই জন্য বললাম মেটিকুলাস হিস্ট্রি নেওয়া, টাইমিং স্যার ওনারা তো 3 দিনের হিস্ট্রি নিয়ে আসছে স্যার। আর ওই যে আমি যখন কইছি টেনেক্টেড প্লেস, ও কইছে স্যার 24 ঘন্টা বেশি হয়ে গেছে, 3 দিনের হিস্ট্রি নিছে স্যার। তারপরে ওই যে আমি যেহেতু দিব স্যার স্টেপ্টোকাইনেস তার ইসিজি দেখে, এবং এবার তখন যে দেখলাম যে 24 ঘন্টা কোন রকম 24 ঘন্টার ভিতরে পড়ে যায়, এই জন্য দিয়ে দিছি। এই জিনিসটাও মানে তোমার ডিসিশন ভুল হয়েছে, যে যদি তুমি দিতে হয় তাহলে তুমি টেনেক্টেড প্লেস দিতে পারো যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে। না না আমি তো প্রথমে বলছি স্যার, কিন্তু পেশেন্ট যে এত এফ্লুয়েন্ট এটা তো আমরা বুঝি নাই স্যার, কারণ সে তো ছিল একজন বিজনেসম্যান, মানে জাস্ট বিজনেসম্যান, কিন্তু পরে তো উনারা আসছে, এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে স্যার, ওই যে শাকিল স্যার বা তখন আমরা দিয়েই দিছি। এই জন্য আহাত প্রশ্নটা আজকে তোলার কারণ হচ্ছে যে আমরা গাইডলাইন যে পেশেন্ট, আমরা তো পেশেন্টকে আমরা বুঝতে পারি না যে কে এফ্লুয়েন্ট, কে অনেক লুঙ্গি পরা লোক আসবে, তার অবশ্য টাকা দিচ্ছে একজন বিলিয়নার, হয়তো তার টাকা নাই। অনেক দেখো সুটকুট পরার লোক, সে আসছে মনে করো, সে দেখা যাবে তার আসলে কোনো টাকা পয়সাই নাই। তো আমরা আসলে যে এটাতে আমার এক্সপিরিয়েন্স হইলো যে উনি বলতেছি কেন, আমিও বলছি যে উনি মাটিতে বা ইয়াতে আছে, কেমনি বুঝবে? আমাদের ওই দিন 120টা পেশেন্ট ছিল, স্যার বলছিলেন তারা তো ডিসচার্জ করে সবাই 4 দিন গেল যে ইয়েটাতে, সবাই গেল সকালবেলা এই দিছে স্যার 120 জন পেশেন্ট মানে এই করবে। ঠিক আছে, আমরা আজকে মনে হয় সারি, আমরা এখান থেকে মনে হয় সারা দরকার আমাদের, আজকে অনেক হয়ে গেছে আমরা। তবে মানে এটাই ঠিক, যদি মানে যদি থ্রোম্বোলাইটিক দিতে হয়, ইট শুড বি টেনেক্টেড প্লেস, আদার দ্যান টেনেক্টেড প্লেস দেয়ার ইজ নো স্কোপ ফর ফিব্রোলাইটিক
in a standard guideline or practice and in medicine or books. যাই বলে না কেন, কোনো বই তো কোনো কিছু নাই যে স্টেপটোকাইনেস কোনো ট্রিটমেন্টই নাই। কেউ যদি আমাদের ধরে যে স্টেপটোকাইনেস আপনি কেন দিচ্ছেন, কোনো উত্তর দিতে পারবো না। নেক্সট আরেকটা মানে ক্লাস নেব, কোন দিন ক্লাস নেব দেখি। কালকে তো ছুটি, মানে ইসের দিন, কালকে তো আর ক্লাস নেবেন না, রিল্যাক্স করেন। কাল ছুটির দিন ছুটি থাকেন, আর এর মাঝখানে যদি আবার কোন স্যার যদি ক্লাস না নেয় সেখানে আমার জানাবে, আমি নিয়ে নেব ক্লাস, তাহলে মানে আগেই যাব আমরা। জি স্যার, ঠিক আছে। স্যার সবাই বিজয় দিবসের শুভেচ্ছা।